নান্দিকারের একটা ওয়ার্কশপের আমরা অ্যাড দেখি, মা আমাকে বলে, দেখ তোকে আমি বলেছিলাম তুই যা। তখন আমি নান্দিকারেরই ওয়ার্কশপে যাই এবং আমার স্যারের সাথে প্রথম দিন দেখা হয়। এখন আমার 40 কেজি ওজন আর কি, এত বড় বড় চুল আর প্রচুর জুয়েলারি পরতে আমি বরাবর ভালোবাসি। প্রচুর জুয়েলারি পরে গেছি, মানে আমি মনে হচ্ছি রক স্টার আর কি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত স্যার। স্যার বললেন, বাহ সেজে গুজে এসেছো তো। ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। কোনো একটা আংস থেকে, কোনো একটা ইচ্ছে থেকে, আর্টের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, কন্টেন্টটার প্রতি, মানে কিছু একটার জন্য করার চেষ্টা করছি। শুধু এমনি করছি ওটা করিনি। আমি যখন প্রথম এসেছিলাম, আমি একজন স্বার্থপর অভিনেতা হিসেবে এসেছিলাম। আমি অভিনয় করতে চাই, সেটা আমি এখনো আছি। আমি অত্যন্ত স্বার্থপর অভিনেতা, যে কোনো অভিনেতাই আমার মনে হয় স্বার্থপর, সে নিজেরটাই বুঝে নিতে চায়। নান্দিকারের যে পুরোনো অফিস, তার বাইরে একটা ফুটপাথ ছিল। সেই ফুটপাতে আমরা রন পা সারাদিন প্র্যাকটিস করেছিলাম এবং আমি সব জায়গায় তুলে নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। প্রত্যেকটা নাটকে তো যেটা শেখা, সেটা তো আমি শিখলাম যে ব্যক্তি সত্তার যা বিশ্বাস, তার সাথে চরিত্রের বিশ্বাসকে গুলিয়ে ফেলতে নেই। সেটা নিয়ে আমার সোহিনীর সাথে, স্যারের সাথে প্রচন্ড ঝগড়াঝাটি হয়েছিল, মানে আলোচনা হয়েছিল, তর্ক হয়েছিল। তখন ওরা আমাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা প্রোডাকশন একটা কিছু শেখায়। তো আমি বাড়ি গেলাম, আমি 1 মাস একটা ঘরের মধ্যে বাবাকে বললাম, তুমি বন্ধ করে রাখো আমাকে। সেই 1 মাস আমার জীবনের খুবই একটা ভাইটাল, মানে টার্নিং পয়েন্ট বলতে পারো। আমি একদম কাছ থেকে ডেথ দেখেছি। 1 মাস বাদে প্রথম আবার পৃথিবীতে ফিরলি। আমার ততক্ষণ আমি মহাকাশে ঘুরছি। 1 মাস বাদে আমার মনে হলো যে আমার চারিপাশ থেকে সবকিছু বেরিয়ে গেছে। আমি একটা অন্ধকার জায়গার মধ্যে, কুয়োর মধ্যে পড়ে গেছি। পৃথিবী আমার থেকে এগিয়ে গেছে। আমি খুবই ছিলাম। আমার ভিতর যেটা ছিল, প্রচন্ড শেখার ইচ্ছে ছিল, আর আমি ইমোশনাল, এবং আমি আমার পৃথিবীর প্রতি একটা সিম্প্যাথি আছে। সেটা আমি এক মুহূর্ত, মানে একটু নিজেকে বাড়িয়ে বলছি না। আমার প্রাণীদের জন্য, আমার পৃথিবীর জন্য ভালোবাসা আছে, মানুষের থেকে হয়তো বেশি ভালোবাসা আছে। সেইটা আমাকে অভিনেতা হিসেবে হেল্প করে, সেটা আমার মনে হয়। আর সোহিনী হচ্ছে একজন অভিনেতার, মানে এক্স এইগুলো করলে তাকে ভালো লাগবে, ওয়াই এর এইগুলো করলে তাকে ভালো লাগবে, এবং এই জায়গাটা তুমি উন্নতি করলে তোমার এটা প্রসপেক্ট হতে পারে। ও খুব ক্রিটিক্যালি অ্যানালিসিস করতে পারে। তো সেটা আমায় খুব হেল্প করেছে অনেক সময়। ডেবি আনলিস্টের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অর্থাৎ সিজন 2 এ আমরা কিন্তু দারুণ কিছু ইন্টারভিউ, দারুণ কিছু আড্ডা নিয়ে থাকছি আপনাদের সঙ্গে, এবং আজকে এমন একজন মানুষের সঙ্গে আজকের পডকাস্টে আড্ডা দেব বা তার গল্প শুনবো, যিনি আমার একজন খুব প্রিয় অভিনেতা। কেন বলছি প্রিয় অভিনেতা? মানে আমি তখন অফকোর্স মিডিয়াতে, এবং বাড়িতে গেলেই মাকে দেখতাম তার একটা সিরিয়াল প্রত্যেকদিন দেখছেন। শ্রীময়ীতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখে বাড়িতে মা যতটা পছন্দ করেছিলেন, ততটাই আমারও ভালো লাগতো। সেখান থেকে ওই চরিত্রের ভালো লাগাটা শুরু। তারপরে তো বেশ কয়েকটা তার অভিনয় দেখার সুযোগ হয়েছে। তবে আজকে কিন্তু তিনি আমার গেস্ট, এবং তার সঙ্গে গল্প করতে আমার মনে হলো আমার পার্সোনালি খুব ভালো লাগবে, কারণ তিনি খুব ভালো বক্তাও। না, আর কিছু সারপ্রাইজ বা আরো কিছু সাসপেন্স এখানে নয়। আমার সঙ্গে আজকে রয়েছেন সপ্তর্ষি মৌলিক, ওরফে ডিঙ্কা, ওরফে তাতাই। অনেকগুলো বাড়ির একটা নাম রয়েছে, একটা তোমার সিরিয়ালের নাম বলে দিলাম। কেমন আছো? ভালো আছি। তুমি এত সুন্দর ইন্ট্রোডাকশন দিলে। ইন্ট্রোডাকশন ভাবছিলাম, মানে ইন্ট্রোডাকশন যখন কেউ আসেন তখন ভাবি যে কি ইন্ট্রোডাকশন দেবো, মানে সেটা কি গোছাবো। আর তুমি এত ভালো কথা বলো, তারপরে তোমার সামনে বসে আমি ভাবছি আমি কি বলবো না, না। এবারে। আচ্ছা সপ্তর্ষি, তুমি যতটা সাবলীল নাটকের মঞ্চে, ততটা সাবলীল তুমি সিরিয়ালের পর্দায়, ততটা সিনেমাতে। মানে অভিনয় কি একদম ছোটবেলা থেকে ছিলে, না অভিনয়টা পরে শিখেছো? কিভাবে অভিনয়ে এলে? না, আমার সাথে অভিনয়ের কোনো কানেকশন ছিল না। আসলে তাহলে? বিষয়টা হয়েছিল যে আমার ছোটবেলা থেকেই আমি বাড়িতে সব ধরনের আর্টের সাথে একটা যোগাযোগ করিয়ে দেওয়া হয়। হুম। ছবি আঁকা, মা রবীন্দ্র ভারতীতে, মানে কলা ভবনের ছাত্রী ছিলেন। ফলে মা বাংলা রবীন্দ্রসঙ্গীত সবসময় গাইতেন, জন্মদিন হোক বা যেকোনো সময়। তো ওইটা শুনে, শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি। কিন্তু তখনও ঠিক অতটা গভীরতা, শব্দের গভীরতা বুঝতে পারিনি। হুম, হুম। সুরগুলো জানতাম, শব্দগুলো আ মুখস্থ হয়ে গিয়েছিল। কিন্তু আচ্ছা। শব্দের মানেগুলো বুঝতে পারিনি। হুম, হুম।
তো তারপর যেটা হলো যে একটা বয়সের সঙ্গে, সঙ্গে তো নিজের কিছু চয়েসেস তৈরি হয়। আমি ওয়েস্টার্ন কালচারের দ্বারা প্রচন্ড ইনফ্লুয়েন্সড হয়ে গেলাম আরকি। হুম। মানে মূলত হলিউডের সিনেমা মানে বাংলা খুব একটা না, বাংলা গান অত শুনবো না আরকি। এরকম একটা হলো। আচ্ছা, আচ্ছা। বাংলা সিনেমা দেখব না। এই করতে, করতে যখন আবার একটু বড় হলাম, মানে কলেজে যখন উঠলাম তখন নতুন করে আবার রিডিসকভার করলাম। মানে হয় না ছোটবেলার কবিতাগুলো ধরো এবার আমি মানে বুঝতে পারলাম আরকি। তখন যেরকম জাস্ট সিলেবাসে ছিল বলে মুখস্থ করেছি। হুম, হুম, এবার মনে হলো যে শব্দগুলোর গভীরতা কতটা। হুম, হুম। সেইটা করতে, করতে আমার জীবনের এমন একটা অধ্যায় এলো যেখানে আমার মনে হলো যে আমি বাকি সময়ের থেকে একটু পিছিয়ে পড়েছি। মানে আমার ক্যারিয়ার ওয়াইজ। কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম। তারপর আমি ইকোনমিক্স অনার্স নিয়ে ভর্তি হই এবং সেখানে খুব একটা ভালো নাম্বার পাইনি আমি। আচ্ছা। গ্র্যাজুয়েশন যখন হুম, কমপ্লিট হুম। করি। তো আমার বন্ধুরা অনেকেই ইঞ্জিনিয়ারিং জয়েন করে চাকরি-বাকরি আরম্ভ করে দিয়েছে। তো সেইটা আমার জীবনের খুব একটা ডার্ক ফেজ বলতে পারো। সেই সময়টা আমার মনে হলো আমি যদি নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে চাই, আমাকে একটা কোনো শিল্পের মাধ্যমে কোনো যদি কানেক্ট করতে পারি, মানে সিনেমা দেখতে আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগতো এবং সিনেমা দেখে বা বই পড়াটা আরাম হতো। রিলিজটা কি করে হয় ঠিক বুঝতে পারতাম না। মানে এই আরামের পরেরটা কি? হুম, হুম। তারপর মনে হলো যে আমি হয়তো খুব খারাপই হব কিন্তু আমি যদি নিজের ভেতরের যে অ্যাঙ্গার, যে অভিমান, আ যে রাগ, যে ভালোবাসা সবটা দিয়ে এক্সপ্রেস করতে পারি। অভিনেতার তো সেই স্বাধীনতা আছে। তাহলে অভিনয় করলে কেমন হয়? র‍্যান্ডম থট আরকি। হুম, হুম। তো স্বাভাবিকভাবেই বাবা বললেন, মা বললেন যে, "তুমি অভিনয় করবে, তোমার তো কোনো প্রথাগত শিক্ষা নেই। তুমি হঠাৎ করে অভিনেতা করবে, অভিনেতা কি ঠিক। হওয়া এত সোজা?" হুম, হুম। তো আমি বললাম, "আমাকে তুমি একটু সময় দাও, আমি চেষ্টা করে দেখি।" সেই করতে, করতে বিভিন্ন জায়গায় ঘুরতে, ঘুরতে নান্দিকারে এলাম এবং নান্দিকারে এসে ১ম বুঝতে পারলাম যে শিল্পের প্রতি অ্যাপ্রোচটা কি হতে পারে। মানে একদম যদি অ, ক, খ যদি আমার শিখতে হয় অভিনয়, তাহলে আমায় কোথা থেকে শুরু করতে হবে? তার আগে আমি খুবই লক্ষ্যভ্রষ্ট ছিলাম আরকি। আচ্ছা। মানে মনে হচ্ছে মানে যেটা হয় বাইরে থেকে দেখলে তো খুব গ্ল্যামারাস মনে হয় পুরো জিনিসটাকে। মানে আমরা ধরো শুধুমাত্র এন্ড প্রোডাক্ট টা দেখি যে একজন আ এই যে ধরো তুমি আমায় যে 'ডিঙ্কা' চরিত্রটির কথা বললে সেটা আমি কিন্তু অভিনয় শুরু করেছি ২০১১ এ এবং হুম, 'ডিঙ্কা' হ্যাপেন্ড ২০১৯। ঠিক। সো ওই যে ৭-৮ বছরের একটা পরিশ্রম এবং তার আগে যদি আমি কোনো চরিত্র আমায় দেওয়া হতো, আমি হয়তো পারতাম না করতে। যেটুকুন হয়তো মানুষের ভালোবাসা ওই ১ম চরিত্রটি করে আমি পেয়েছি, তার কারণ তার আগের ৭-৮ বছরের একটা দীর্ঘদিনের জার্নি আছে। তো ওইটা থিয়েটার আমাকে হিউজ সাহায্য দিয়েছে। মানে করেছে। সাহায্য করেছে বা রাস্তাটা অনেকটা স্মুথ করেছে। অনেকটাই। কিন্তু যখন তুমি ভাবলে যে অভিনয়টা আমি তাহলে করতে পারি। কারণ আমার ভেতরে মনে হচ্ছে যেহেতু আমার এই ফিল্ডটা বা এই জগৎটা আমার ভালো লাগে, সেখানে পারবো। তো সেখানে ১ম এই বাড়ির সাপোর্ট পেয়েছিলে? বাড়ি আমার সবসময় খুব সাপোর্টিভ। কারণ মা-বাবা, কনদ, আমি আর আমার বোন রাজরূপা আমরা ২ বছরের ছোট বড়। হুম, হুম। তো আমাদের বাড়িতে বোন ফোঁটা হতো আরকি। মানে ওই আচ্ছা, ইকুয়ালিটি টা ছিল যে ওকে। ছেলে-মেয়ের মধ্যে কোনো আলাদা করে বড় করা হবে না। মানে বোন ছোটবেলায় বলেছিল আমি ফুটবল খেলবো। তো ওকে ভর্তি করে দেওয়া হয়েছিল। তারপর ওর ইন্টারেস্ট হয়নি, ও করেনি আরকি। তো সেইজন্য বাড়িতে আমাকে সবসময়তেই বাবা খুব লজিক্যাল মানুষ আরকি। উনি আমায় বলেছিলেন যে, "দেখো তোমায় আমি দিতে পারি সময়। তোমার ২৪ বছর বয়স, আমি তোমায় ২ বছর সময় দিতে পারি। ২ বছর বাদে যদি তুমি এটা না পারো তখন তোমায় আমার কথা শুনে করতে হবে।" সো আমিও সেটাকে খুব স্পোর্টিংলি নিয়েছিলাম। কারণ সত্যি আমার মনে হয়েছিল যে যদি একটা ডেডলাইন থাকে, ছোটবেলায় হতো না যে তুমি যদি ১ থেকে ১০ হও তোমাকে রেঞ্জার সাইকেলটা কিনে দেওয়া হ্যাঁ, হবে। হ্যাঁ, একদম হতো। তো ওইটা আমার বেশ আমার যেরকম আমার জিমের ইন্সট্রাক্টর যদি আমায় পুশ করে আমার খুব ভালো লাগে। সো স্ট্রিক্ট একটা রেজিম আমার খুব ভালো লাগে। তো আমাকে যখন ওটা বলা হয় তখন I took it as a challenge যে ঠিক আছে আমি ২ বছর দেখি। সেইটা বাড়ি থেকে সাপোর্টটা ছিল। ছিল বলেই হয়তো মানে করতে আমি পেরেছো। হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রেই আমি বলি যে এই প্রসঙ্গে যখন কথাটা উঠল যে আমি হয়তো কিছু ক্ষেত্রে ডেফিনিটলি প্রিভিলেজড। যে আ আমার বাড়িতে একটা আর্থিক সাপোর্ট বেসিক ছিল। যে বাবা যে বলেছিলেন যে, "তুমি ২ বছর একটা কাজ করতে পারো।" ২৪ বছর বয়সে যদি আমাকে বাড়ির জন্য রোজগার করে আনতে হতো, তাহলে হয়তো আমার অভিনেতা হওয়া হতো না। কিন্তু সেই সাপোর্টটা ছিল বলে হয়তো আমি খানিকটা অ্যাডভান্টেজ পেয়েছি। তারপর তো অনেক কিছু ফ্যাক্টর করে। একদম। অ মানে তারপরে তো তোমার কাজ, তোমার হ্যাঁ, ডেডিকেশন, মানে ওই যে একটা শেখা বেসিক স্টার্ট প্রত্যেকটা। যেটা হুম, বলছি, হুম। ওইটা হয়তো বাড়ি থেকে আমি পেয়েছিলাম যে, ওকে তুমি তোমার স্বপ্নের দিকে যাওয়ার জন্য তোমায় আমি ৩৬৫ ইন্টু প্লাস ৩৬৫ দিন দিলাম আরকি। একদম। তো তারপরে নান্দিকারে কিভাবে আসা? নান্দিকার আসাটা খুব ইন্টারেস্টিং। নান্দিকার যে বিল্ডিংটাতে রিহার্সাল করে হুম, ফেডারেশন হল মানে রাজাবাজার সায়েন্স কলেজের উল্টো দিকে। হুম। সেই ফেডারেশন হল সোসাইটির যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমার মায়ের নিজের কাকা হন। আচ্ছা। এবার যেটা হয়, মা আমাকে অনেকদিন আগে থেকে বলেছিল যে, "যা থিয়েটার খুব ভালো। থিয়েটার না করলে হুম। তুই হবে না।" মা বলছে যাইনি আরকি। হ্যাঁ। তো তারপর একদিন আনন্দবাজারে হুম, নান্দিকার তখনও আনন্দবাজারে এড দিত ফর থিয়েটার ওয়ার্কশপ। এখন আমরা পুরোটাই ডিজিটালি করি আরকি। হুম, হুম।
প্রিন্ট মিডিয়াটা খুব এক্সপেন্সিভ হয়ে গেছে আর লোকের কাছে অনেক বেশি সহজে পৌঁছানো যায়। ঠিক, হ্যাঁ। তো তখন ওই নান্দিকারের একটা ওয়ার্কশপের আমরা অ্যাড দেখি, মা আমাকে বলে, "দেখ তোকে আমি বলেছিলাম তুই যা একবার।" তো তখন আমি নান্দিকারেরই ওয়ার্কশপে যাই এবং আমার স্যারের সাথে ১ম দিন দেখা হয়। বহুদিন বাদে, এটা আমি অনেক জায়গাতেই বলেছি। বহুদিন বাদে একজন মানুষ আমাকে দেখে বলেন যে, "বাহ! ভালো সেজেগুজে এসেছো তো।" মানে তখন আমার ৪০ কেজি ওজন আরকি। এত বড়, বড় চুল আর প্রচুর জুয়েলারি পড়তে আমি বরাবর ভালোবাসি। তো আচ্ছা। প্রচুর জুয়েলারি-টুয়েলারি পরে গেছি। মানে আমি মনে হচ্ছে আমি রক স্টার হুম, আরকি। হুম। রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সামনে। তো স্যার বললেন, "বাহ! সেজেগুজে এসেছো তো।" ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। মানে আচ্ছা। আমি বুঝতে পারছিলাম, আমি এখন নিজেকে যদি দেখি বুঝতে পারছি খুব খারাপ লাগছিল দেখতে আমাকে। কিন্তু স্যার somehow বুঝতে পেরেছিলেন যে আউট অফ পেইন অর সাম অ্যাঙ্গার ছেলেটার এটা হয়তো যেটা হয় না, মানে হুম, আমরা হুম, একটা হুম। রেবেল হই হুম, হুম। দেখানোর জন্য যে আমরা প্রচন্ড কিছুটা করার চেষ্টা করছি। তো সেটা হয়তো স্যার মানে স্যার যেহেতু টিচার, দীর্ঘদিন প্রফেসর ছিলেন। স্যার এই স্টুডেন্টটাকে দেখে বুঝতে পেরেছিলেন এ কোনো একটা দুঃখ থেকে এত এরকম জিনিসপত্র পড়ে টরে এসেছে। একে যদি ভালো আরাম দেওয়া যায়, মনের আরাম দেওয়া যায়, হয়তো কিছু বেরোতে পারে। মানে কোথাও একটা স্পার্কটা উনি বুঝতে পেরেছিলেন যে আছে ভেতরে। স্পার্ক এর থেকেও আমি বলব যে আমার কিছু লুজ করার ছিল না তো। আমি যেদিনকে ওয়ার্কশপটায় ঢুকেছিলাম, আমি সবথেকে বেশি এগ্রেসিভ ছিলাম থাকার জন্য। তার কারণ ওটা আমার কাছে একমাত্র অপরচুনিটি ছিল সেদিনকে। মানে বাকি প্রত্যেকের কিন্তু there is a alternate career ছিল। হুম, বুঝতে পেরেছো? হুম, মানে কেউ হুম। ভালো পড়াশোনায় ছিল, কেউ হয়তো মডেলিং করতে এসেছিল। মানে এখনো যখন আমি কোনো ওয়ার্কশপ দেখি, নান্দিকা তো প্রতি বছর ওয়ার্কশপ করে। অনেকেই ওয়ার্কশপ করতে আসেন এমনি আসেন। আমি না কোনদিন এমনি যাইনি। মানে আমি অভিনয় সংক্রান্ত যে কটা কাজ করেছি, আমি ভালো খারাপ সেটা আমি বলছি না। এটা মানুষ বিচার করবেন। কিন্তু আমি কোন একটা আংস থেকে, কোন একটা ইচ্ছে থেকে আর্টের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, ওই কনটেন্ট টার প্রতি মানে কিছু একটার জন্য করার চেষ্টা করেছি। শুধু এমনি করছি ওটা করিনি আরকি। তো হুম, হুম, স্যার হয়তো সেইটুকুনটা বুঝতে পেরেছিলেন যে ভালো হবে খারাপ হবে নয়। কোন একটা সৎ উদ্দেশ্য নিয়ে ছেলেটা এসেছে, করতে চায় ছেলেটা। হুম, হুম। এবং তারপরেই নান্দিকারের শুরু তোমার। তারপর দীর্ঘদিন আমি ব্যাক স্টেজে প্রচুর কাজ করেছি। মানে থিয়েটারের প্রসেসটা তো সবথেকে বেশি ইন্টারেস্টিং কারণ কিরকম বলো? কিরকম প্রসেস এ কাজ করতে হয়? যেটা মানে হয় আমাদের কিরকম? ৬ মাসের যে ওয়ার্কশপটা হয়, হুম, সেটা এখনো হয়। হুম, সেই ৬ মাসের ওয়ার্কশপে আমরা একজন অভিনেতার বিভিন্ন যে বিষয়গুলো, আঙ্গিকগুলো আছে, ভোকাল অভিনয়, ফিজিক্যাল মুভমেন্ট, গানের সুর, তাল, লয়, একটা স্ক্রিপ্টকে সে কিভাবে দেখছে সেটাকে নিয়ে আলোচনা করা। এই সবগুলো তো হয় সিনেমা বা হুম, নাটক হুম, দেখা। হুম। তারপর যেটা হয় যে দল মানে তুমি হয়তো জানো যে নান্দিকার কিন্তু এখন একটা রেপার্টরি দল। একদম। যেখানে সরকার থেকে একটা টাকা আসে, আমরা কিছু মানুষের মধ্যে সেই টাকাটা ভাগ করে দিই এবং আমাদের যে অভিনেতারা হুম, হুম। তারা প্রত্যেকে নান্দিকা রেপার্টরির অ্যাক্টরস। ওকে। আমরা কিন্তু সচরাচর বাইরে থেকে কোনো অভিনেতাকে নিয়ে নাটক করি না। হুম, হুম, যারা অভিনয় করেন সবাই নান্দিকার। এবার হুম, হুম। এত বড় একটা দলের যে হিউজ পরিমাণে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে, সেইটা কি করে অর্গানাইজ হয় এটা দেখার জন্য আমাকে বলা হলো, "এবার তুমি অফিসে যাও।" আচ্ছা। এবার সেই অফিসে স্যার প্রত্যেকদিন সকালবেলা ৮ টায় চলে আসতেন, রাত্রি ৮ টা অব্দি থাকতেন। এবং ওইখানে আমি শিখলাম যে একটা মানে যে কারণে বলে যে থিয়েটার কেন সবকিছু শেখায়। কারণ শুধুমাত্র আমি যখন ১ম এসেছিলাম, আমি একজন স্বার্থপর অভিনেতা হিসেবে এসেছিলাম। যে আমি অভিনয় করতে চাই। সেটা আমি এখনো আছি। আমি অত্যন্ত স্বার্থপর অভিনেতা যে যেকোনো অভিনেতাই আমার মনে হয় স্বার্থপর। সে নিজেরটাই বুঝে নিতে চায়। কিন্তু একটা অভিনয় হওয়ার আগে কত কিছু হতে হয়। হুম, মানে এই যে স্ক্রিপ্টটা আসবে তার আগে তো তোমাকে অফিসটাকে রান করাতে হবে। তোমাকে ইলেকট্রিক বিলটা দিতে হবে। তো একদম। সেই পুরো প্রসেসটা কি করে হয় সেইটা আমি স্যারের কাছ থেকে দীর্ঘদিন শিখেছি। খুব যে ভালো পারি নয়, আমার দলের অর্ঘ্য, দে সরকার এবং অনিন্দিতা, শুভদীপ্তা এরা সকলে আছেন বলে পুরোটা চলছে, আমারই বয়সী সবাই। তবে আমি ওটা বোঝার চেষ্টা করে যাই এখনো এবং তখন থেকেই ওটা বুঝতে আরম্ভ করেছি যে প্রত্যেকটা স্টেপের মতো। মানে আমি এলাম আর মঞ্চে উঠে পড়লাম। মঞ্চে ওঠাটা আল্টিমেট। কিন্তু তার তার আগে এইগুলোর হ্যাঁ, হ্যাঁ, মধ্যে থেকে তোমাকে যেতে হচ্ছে। প্রস্তুতি পর্ব। হিউজ একটা প্রস্তুতি পর্ব। মানে দীর্ঘদিন হয়েছে যে আ আমরা পাশের ঘরে নান্দিকারের পুরনো স্ক্রিপ্ট নিয়ে নিজেদের মধ্যে রিড আউট করেছি। স্যার হয়তো ওভারহিয়ার করে এসে বলেছেন, "না এই জায়গাটার না নোটটা এটা লাগাও। এই যে কারণে লিখেছি মানে সাবটেক্সট টা হচ্ছে এইটা।" তো ওইটা সবসময়ই একটা মানে ক্রিয়েটিভ কাজ প্লাস একটা অফিসিয়াল কাজ। হুম, হুম। এই দুটোর যে সামঞ্জস্য রেখে কাজ করা সেইটা আমি নান্দিকারে হিউজ শিখেছি। তো তারপর করতে যেটা হয় একটা নাটকের নাচনি বলে একটি নাটক হয়। হুম। পার্থদা সেটা কি তোমার ১ম নাটক ১ম ছিল? নাটক আমার। আচ্ছা। তো সেটাতে হঠাৎ করে পার্থদা একদিন এসে বলে, প্রতিম দেব উনি আমার নান্দিকারের টিচার। পার্থদা এসে বলে যে, "আমরা এরকম রন পাইল ইউস করব এই নাটকটিতে। তো তুমি যদি পারো তোমাদের দলটাকে" মানে আমরা যে ওয়ার্কশপে যারা বেরিয়েছিলাম, মানে ৬০ জন ভর্তি হয়েছিলাম। তারপর ৩ মাসে প্রচন্ড ফিজিক্যাল এক্সারসাইজ এর পর ওটা ২৫ হয়ে যায় আরকি। আচ্ছা।
ওই 25 জনের গ্রুপকে বলা হয় যে তোমরা রন করে প্র্যাকটিস করো, দেখি কে কত তাড়াতাড়ি তুলতে পারে। আমার এখনো মনে আছে যে আমরা ওই আ শ্যামবাজার স্ট্রিটে নান্দিকারের যে পুরোনো অফিস, তার বাইরে একটা ফুটপাথ ছিল। হুম। সেই ফুটপাতে আমরা রন পা সারাদিন প্র্যাকটিস করেছিলাম এবং আমি সব জায়গায় তুলে নিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। এটা এই তো খুব সুযোগ ছাড়া যাবে ডিফিকাল্ট। না। কিভাবে তুললে? ওই প্র্যাকটিস করতে, ওই করতে? মানে কিছুই না। মানে যারা করে একটুখানি আঙুলের জায়গাগুলো মানে পায়ের এটা হুম, দিয়ে হুম, গ্রিপ হুম। করতে হয়। আচ্ছা। তো সেইটা একটু ছুলে যায়। কিন্তু ওটা আমার কাছে তখন পেইন কিছু নয় আরকি। মানে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে বিশাল ব্যাপার। তখন ওই নাটকটিতে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাধেলেখা সেনগুপ্ত, সৈনী সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, পার্থপ্রতিম দেব এরা সবাই অভিনয় করবেন। মানে কাস্ট প্রায় ফাইনাল হয়ে গেছে। কোরাসের জায়গাটা তৈরি হচ্ছে। সো আমার কাছে ওটা বিশাল অপরচুনিটি। ঠিক। যে কারণ আমি তো এসেছিলাম ক্রিয়েটিভ কাজ করতে। মানে অফিসিয়াল কাজ আমি দেখছি সব। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড তো আমার আছে। ওই যে হুম। বললাম স্বার্থপর অভিনেতা যে হ্যাঁ, আমাকে তো স্টেজে উঠতে হবে। উঠতে হবে। তা আমাকে একটা সুযোগ দিয়েছে। ছাড়লে হয়? তো আমরা ৭-৮ জন তুলতে পেরেছিলাম দিনের শেষে। অ্যা এবং ওই গ্রুপ অ্যাক্টিভিটি যে মুহূর্তে আমি পারলাম, পার্থ আমায় বলল, "তুমি পেরেছ। তুমি যে টেকনিক গুলো দিয়ে পাস করলে, সেই টেকনিক গুলো অন্যদেরকে বলো।" ফলে ওই একজন এগিয়ে গেলে যে মেরে বেরিয়ে যেতে হবে এরকম নয় ব্যাপারটা। একসঙ্গে। একসঙ্গে। কারণ ওইখানে পুরোটা সিঙ্ক এ হবে। মানে নান্দিকারের নাটকে আমি যখন 'মাধবী' দেখতে গেছিলাম দেখলাম পুরো কোরাসটা একসাথে রুল করছে। এটা মানে তুমি একজন যদি ভুল করে কোরাস নাটকে তো ওটাই বিষয়। একজন যদি ভুল করে দর্শকের মেইন পারফর্মার থেকে দর্শকের দৃষ্টি তার দিকে চলে চলে যাবে। যাবে। ঠিক। ফলে ওই সিনক্রোনাইজেশন টা খুব দরকার। তো হুম, হুম। আমরা সেদিনকে সারাদিন ধরে পুরো নাচটা তোলা হলো এবং ওই নাটকেই আমার সোহিনীর সাথে ১ম দেখা হয়। আমি ভরত সর্দার বলে একটি পাঠ করেছিলাম। তো সে একজন সর্দার ছিল আর আমার তখন রোগা আমি। তা আমার খুব পরীক্ষা নেওয়া হয় সারারাত ধরে। তখন কি লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে? খুব একটা চেঞ্জ হয়নি। একটু আচ্ছা, মানে তখন আচ্ছা। মনে শান্তিতে শরীরের মেদ একটু হয়েছে। আচ্ছা, তো সেই করতে সেইদিনকে সারারাত আমার ভোকাল ট্রেনিং হলো। যে আ স্টেজের একটা মজা হচ্ছে যেটা সবসময় ক্যামেরা অনেক বেশি রিয়ালিটি দেখায় তো। স্টেজের মজা হচ্ছে স্টেজে কিন্তু তুমি একজন অভিনেতাকে দিয়ে ২০ বছরের একটা ছেলেকে দিয়ে সে যদি ভালো করে করতে পারে ৬০ বছরের একটা বিশ্বাসযোগ্য চরিত্র করাতে পারে। স্টেজের গলার একটা ম্যাজিক আছে। মানে কেউ যদি গলাটা ইউজ করতে পারে, ফিজিক্যাল ইউজ করতে পারে, দর্শক ওই স্বাধীনতাটা দেন। আচ্ছা। তো সেইটা আমাকে ওই নাটকটি ১ম শেখালো যে আমি কতটা মানে আমি যেহেতু সিনেমা দেখে বড় হয়েছি। আমার কাছে অনেক বেশি রিয়ালিস্টিক হচ্ছে যে I am playing আমার কাছাকাছি বয়সের কোনো হুম, হুম, চরিত্র। কিন্তু হুম। থিয়েটারের মজাই ওটা, যেটা আমরা ইম্প্রোভাইজেশন এও শিখেছিলাম। যে তুমি সামান্য গলা, সামান্য শরীরের পরিবর্তনে তোমার বয়সটাকে ৭-৮ বছর, ১০ বছর চেঞ্জ করে ফেলতে পারো। ওই নাটকে আমি একটা আমার তুলনায় অনেক বয়স্ক একটি লোকের পাঠ করলাম। কতটা ভালো হয়েছিল জানি না। কিন্তু একটা হিউজ এক্সপেরিয়েন্স হয়েছিল। স্টেজে ওঠার, মিউজিকের কিউ পুরোটা মানে মানে যাতে মানে ভুল কোনো কারণে পুরো নাটকটার কোনো ক্ষতি না হয়। আমরা হুম, হিউজ হুম, রিহার্সাল হুম। করেছিলাম। তো এই নাচনি শুরু হলো। তারপর ব্যতিক্রম বলে তারপর বিপন্নতা বলে একটি নাটকে আমি একটি পাঠ করেছিলাম। খুব খারাপ অভিনয় করেছিলাম। আচ্ছা, এটা কি তোমার মনে হয়েছে? না কেউ বলেছিল যে না অভিনয়টা না খারাপ আমারই হয়েছে? মনে হয়েছে। তোমার মনে আমার হয়েছে। মনে হয়েছে। আচ্ছা। তার কারণ সেটাতে আমি একটা অন্য জিনিস শিখলাম। প্রত্যেকটা নাটকে তো কিছু একটা শেখা। সেটাতে হুম, আমি হুম। শিখলাম যে ব্যক্তিসত্তার যা বিশ্বাস তার সাথে চরিত্রের বিশ্বাসকে গুলিয়ে ফেলতে নেই। ওখানে একটুখানি বলো, হ্যাঁ, ডেসক্রাইব করো। এই গল্পটা খুব সুন্দর ছিল। গল্পটা ছিল যে একটি ছেলে হুম। যে কোন রকম ভায়োলেন্স দেখতে পারে না। যেকোনো রাস্তাঘাটে যে ভায়োলেন্স হয়, তার উপর সেটা প্রচন্ড এফেক্ট করে। মানে কেউ কুকুরকে মারছে, আ কোন একটা চোরকে ল্যাম্প পোস্টে বেঁধে মারা হচ্ছে। এই ধরনের জিনিসে। তো সেই অবধি ঠিক ছিল। এটা আমিও খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবার যেটা হলো একটি মানে মেইন যে নাটকের কনফ্লিক্ট হলো সেটা হচ্ছে যে তখন ধনঞ্জয়ের যে ফাঁসির বিষয়টা হুম, হয়েছিল, হুম। তাতে এই যে ছেলেটি আমার যে চরিত্রটির নাম ছিল উজান, সে বলে যে সরকার কারুর হয়ে এটা ডিসাইড করতে পারে না যে কাউকে ফাঁসি দেবে কি দেবে না। হুম, হুম। ফাঁসি ক্যানট বি আ আল্টিমেট সলিউশন টু রেপ। কিন্তু ব্যক্তি স্বত্ব সেটা মনে করেন। আচ্ছা। তখন, হুম, হুম, এখনো মনে করি না। কিন্তু এখন আমার অনেক লেয়ার হয়েছে বয়সের সঙ্গে। হুম, হুম, তখন আমি অনেক বেশি একবজ্ঞা ছিলাম যে না রেপ করেছে মেরে দেওয়া উচিত। হুম, ফাঁসি হুম, দেওয়াই উচিত। হুম, সেইটা আমি কিছুতেই ক্যারেক্টার যে বিশ্বাস করে যে না ফাঁসি দেওয়া উচিত না। হুম, হুম। সরকার কেউ নয় ফাঁসি দেওয়ার জন্য। সরকার তো বলে দিচ্ছে ফাঁসি দিয়ে সে মুক্ত হয়ে যাচ্ছে। আসলে কি সে দায় অন্য কিছু কি করছে যাতে রেপ না হয়? এই ব্যক্তি সপ্তর্ষি আর চরিত্র উজান এই দুটোকে আমি কিছুতেই মেলাতে পারিনি। তো আচ্ছা। সেটা নিয়ে আমার সোহিনীর সাথে, স্যারের সাথে প্রচন্ড ঝগড়াঝাটি হয়েছিল। মানে আলোচনা হয়েছিল, তর্ক হয়েছিল। তখন ওরা আমাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা প্রোডাকশন একটা কিছু শেখায়।
তখন আমি ওইটা বুঝতে পারি নাটকটা হওয়ার পর। মানে আমি বুঝতে পারতাম হয়নি সেইটুকুন সেন্স হয়েছিল যে আমি বলছি সবটাই কথাগুলো কিন্তু আমি ফিল করতে পারছি না। আমার সত্যিই চোখ দিয়ে জল বেরোচ্ছে না বলার সময়। একটা সিন ছিল যেখানে আমি একটা ছোট টুলের উপর উঠে পুরোটা এনঅ্যাক্ট করে দেখাচ্ছি। হুম, যে মা যখন জিভটা বেরিয়ে আসবে, যে লোকটা যখন প্যান্টে পটি হয়ে যাবে, তখন তো একটা মানুষই হয়ে যাবে। ওকে মেরে হাততালি দিয়ে কি লাভ হবে? হুম, হুম। যে মারা গেছে তাকে তো ফিরিয়ে দিতে পারবে না। তাই মারছি কেন? কার নামে আমরা মারছি একটা লোককে? ব্যক্তি সপ্তর্ষির খুব ওটা করতে অসুবিধা হতো। কিন্তু ওটা আমার কাছে খুবই প্রসেসটা খুবই একটা শিক্ষার প্রসেস আরকি। মানে যেটা তুমি মন থেকে মানতে পারছো না সেটা তোমাকে করতে হচ্ছে স্টেজে। হ্যাঁ, তখন আমি ওই যে মানে একজন অভিনেতাকে যে সব রকম মানে যে চরিত্রে যে লাইনসটা লেখা আছে আমাকে তার মতো করে ভাবতে হবে। তখনও আমার সেই শিক্ষাটা হয়নি। এখন তখন কি অনেক ইজি হয়ে যায় এরকম কোনো ক্যারেক্টার যদি পাও এখন আমার সেটা কোনো করতে? ট্যাবু নেই কোনো চরিত্র নিয়ে। এখন আমার কোনো ট্যাবু নেই। মানে আমি যেমন টেলিভিশনে ধরো গৃহপ্রবেশে ১ম বার একটা নেগেটিভ ক্যারেক্টার করছি। হুম, হুম, কারণ আমার চরিত্রটা ইন্টারেস্টিং লেগেছিল। আর রাজদার সাথে আমি ১ম আমার ক্যামেরার কাজ রাজদার সাথে। রাজদা একটা নাটক দেখে আমাকে একটি কাজের জন্য বলেছিলেন। হুম, হুম। তো সেটাও ছিল যে রাজদার সাথে কাজটা করতে চাই এবং আমার ওই ট্যাবুটা আর নেই। এবার আমার একটাই ট্যাবু আছে যে চরিত্রটার যেন শুরু, মাঝ আর শেষ থাকে। মানে চরিত্রটা যে খারাপ কাজগুলো করছে বা ভালো কাজগুলো করছে, তার যেন কোনটা উদ্দেশ্য থাকে, কোনটা মোটিভ থাকে। তাহলে আমি চরিত্রটা ফুটিয়ে তুলতে পারব। কিন্তু অনেক ক্ষেত্রে হয় ধরো কোনো কিছু নেই আরকি। মানে কেন রেপ করছে, কেন খুন করছে কোনো মানে নেই। হুম, হুম। সেইটা হয়তো আমি হয়তো অত ভালো অভিনেতা নয় যে প্রপার কোনো কারণ ছাড়া কেউ যদি কিছু করে সেটা ফুটিয়ে তুলতে পারব। সেই ধরনের চরিত্র হলে আমি খুব একটা কমফোর্টেবল নই। কিন্তু নেগেটিভ, পজিটিভ বা গ্রে এ ধরনের ক্ষেত্রে আমার আর কোন ট্যাবু নেই। সেটা অনেকদিন কেটে গেছে। ওই নাটকটার পর আমি ইনফেক্ট আমি তোমায় বলছি, ওই নাটকটায় আমার একই সঙ্গে ওইটা আমি শিখেছিলাম আমার ভুল কোনটা এবং কেটেও গেছিল ট্যাবুটা। এবং সেটা তাহলে আগামী দিনে মানে তারপরে তোমার যে জার্নিটা তাতে অনেকটা হেল্প করেছে হিউজ হেল্প করেছে। চরিত্রগুলো হিউজ করতে। হেল্প করেছে। আচ্ছা টেলিভিশনে কি করে এলে? একদম নাটক থেকে তারপর টেলিভিশনে আসাটা কিভাবে? এরপর তারপর 'পাঞ্চজন্য' বলে একটি নাটক হলো যেখানে আমি ১ম নান্দিকারের ব্যানারে আরকি নাম ভূমিকা অভিনয় করলাম। কৃষ্ণের রোল করলাম। তো সেইটি দেখতে রাজদা এসেছিল। আচ্ছা। রাজ, শুভশ্রী এসেছিল। ওদের খুব ভাল লেগেছিল। তারপর রাজদা আমাকে ফোন করে বলে যে, "আমি এরকম একটা জি অরিজিনালস করছি। টোটন ডিরেকশন দেবে। তো তুই করবি?" আমি বললাম, "হ্যাঁ, আমি করব।" বললাম, "আমি তো কখনো করিনি ক্যামেরায়।" তার আগে ২-১ টি অফার এসেছে আমার কাছে। কিন্তু তারা আমাকে একটি শর্ত রেখেছিলেন যে ২৯ দিনের কন্ট্রাক্ট করতে হবে, থিয়েটার করা যাবে না। তখন আমি বলেছিলাম যে, "না, সেটা আমার পক্ষে সম্ভব নয় আরকি। থিয়েটার তো আমি কিছুতেই ছাড়তে পারব না।" তারপর ওই রাজদার সাথে কাজটা করলাম। সেটা করার পর স্টারের আমায় থেকে সেটা যোগাযোগ। কোন কাজটা ছিল? এটা ছিল 'চোরে চোরে মাসতুতো ভাই' বলে আচ্ছা। একটা জি অরিজিনালস। হুম, হুম। এটাতে আমি আর সৌরভ দাস ছিলাম। হুম, আর হুম। নেহা আমানদীপ আর ঐন্দ্রিলা, ও চলে গেছে। হুম, হুম। ঐন্দ্রিলা ছিল হুম। আরকি। ওটা করে বেশ মজা হয়েছিল। আর আমার কখনোই কোনো ট্যাবু ছিল না ক্যামেরা, স্টেজের প্রতি বলে। আমার ওই শিফটটাতে অসুবিধা হয়নি কখনোই। ওই ১ম দিন একটু বুঝতে সময় লেগেছিল যে এক্সপ্রেশনটা বা লেন্সটা কতটা কি, ওইটা যেটা হয়েছিল। তারপর ওইটা হতে, হতে অদ্ভুতভাবে রিলিজ করে আগে একটা, সেটা হচ্ছে রাজের একটা ছবি 'শেষ থেকে শুরু' বলে। যেটা জিৎ দা হিরো ছিল। তো ওটাতে আমি একটা নেগেটিভ ছোট চরিত্র করেছিলাম। চরিত্রটা খুব ইন্টারেস্টিং ছিল। ৭-৮ টা সিন ছিল। কিন্তু একটা সিন ওই জিৎ দার সাথে কনফ্রন্টেশন এর একটা সিন ছিল একটা খাবার টেবিলে। তো ওইটা আমার করে খুব ভাল লেগেছিল। আর একটা মুসলিম রোল, অনেকটা দাড়ি-টাড়ি ইয়ে করেছিলাম। আর ওখানে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমি একটা জায়গায় খুব বেশি এক্সপ্রেশন দিয়েছিলাম। তো আমি যখন বড় পর্দায় দেখেছিলাম, আমি হুম, ভাবছিলাম না এটা টু মাচ হয়ে গেছে। কারণ তখনও আমি যেটা হয় ধরো সিনেমায় তো আমি রাজাকে গিয়ে বলতে পারছি না যে আমার মনিটরটা দেখাও। হুম, হুম। তো আমি বুঝতে পারিনি। অন্যান্য সিনগুলো আমার খারাপ লাগেনি। একটা সিন আমার মনে হচ্ছিল আমি খুব লাউড এক্সপ্রেশন দিয়েছি কিন্তু আরকি। পরিচালকের তখন মনে হয়নি সেটা। না, রাজদার হয়তো মনে হয়নি কারণ চরিত্রটা একটু লাউড ছিল, হাত পা নেড়ে কথা বলত। কিন্তু আমার নিজেকে একটু লাউড লেগেছিল আরকি। মনে হচ্ছিল না এটা দরকার নেই আরকি। এতটা দরকার নেই করার। আর একটু কম করলে ভালো হতো। সবই তো তখন নিজের মানে আমার খুব মনে হয় যে মাঝে, মাঝে টেলিভিশন বা ক্যামেরার কাজে সুবিধা হচ্ছে তুমি নিজের কাজ দেখতে পারো। হুম। থিয়েটারে তো নিজের কাজ দেখা যায় না। পুরোটাই দর্শক কি বলছেন বা আমার ডিরেক্টর কি বলছে। কিন্তু ক্যামেরার মজাটা হলো সেই কাজটা দেখা যায়। এবং আমার মনে হয় আমি নিজেরটা দেখে বুঝতে পারবো ভুল ঠিক কোনটা আরকি। তো ওইটা একটা শিখলাম। রাজার সাথে ওই কাজটা করলাম। তারপর 'শ্রীময়ী হ্যাপেন্ড' ওকে। মানে সেটা তখন ২০১৯। ২০১৯। তার আগে ২০১৮ এ হুম, 'ঠাকুমা ঝুলি' ২-৩ টে এপিসোডের মেইন ট্র্যাক, আ ২ টো লিড করেছিলাম, ২ টো রাজপুত্র। রাজদার সাথে ২ টো পরপর আমি জি অরিজিনালস করলাম। একটা 'জয় জয় দেবী' আর একটা হচ্ছে 'চোরে চোরে মাসুতো ভাই।' তারপর লীনাদির হাউসে স্টার থেকে বলল দেখা করতে। তো লীনাদিকে গিয়ে ভয়ে, ভয়ে বললাম, "লীনাদি আপনি তো খুবই ভালো লেখেন কিন্তু আমি তো থিয়েটারের জন্য একটু সময় চাই। আমাকে ১০ দিন আপনি দিতে পারবেন?"
বলল, "হ্যাঁ।" খুব সহজেই বলল, "হ্যাঁ।" লীনাদিরও হয়তো ভালোবাসা আছে থিয়েটারের প্রতি। উনিও যেহেতু দীর্ঘদিন তো ফলে ওইটা আমার জন্য খুব আরামদায়ক হলো। এই কারণ উনি দুটোই আমায় তুমি করতে পারলে। হ্যাঁ, কারণ লীনাদি আমায় বলতেই পারতেন যে, "না, অনেক অভিনেতা আছে তাদেরকে আমি নেব। হুম, তোমায় হুম, আমি ১০ দিন কেন ছাড়তে যাব?" হুম। উনি খুব সহজেই বললেন যে, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।" তো সেই ১ম আমি মানে সিরিয়াল করতে শুরু করলে শুরু সেটা করি। ২০১৯। আচ্ছা, নাটকের মঞ্চ থেকে টেলিভিশন কতটা আলাদা? কাজ করতে গিয়ে কি মনে হয়েছে? আলাদা কি একটু? হ্যাঁ, কিছুটা তো আলাদাই। কিছুটা আলাদা মানে যেটা আমার ১ম যেটা মনে হচ্ছিল সেটা যে আ থিয়েটারে আমরা মূলত একটা স্ক্রিপ্ট অনেকদিন আগে পেয়ে যাই এবং সেটা নিয়ে নান্দিকারে আমরা ধরো একটা নাটকের জন্য মিনিমাম ৬ মাস তো সময় দিই আমরা। হুম, হুম, এতে ৬ মাস ধরে প্রস্তুতি পর্ব চলে, কম্পোজিশন চেঞ্জ হয়। কিন্তু আমি যখন ১ম সিরিয়াল করতে গেলাম সেখানে যেটা হলো যে স্ক্রিপ্টটা দিয়ে সঙ্গে বলা হলো যে ফ্লোরে যেতে হবে। এবার যেহেতু থিয়েটারের একটা প্র্যাকটিস ছিল আমার মুখস্থ নিয়ে কোনোদিনই প্রবলেম ছিল না। আচ্ছা। কিন্তু যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে যে আমি তো থিয়েটারে আমার কো-অ্যাক্টরদেরকে চিনি। মানে রেগুলারলি আমি রিহার্সাল করি। এবার যখন আমি টেলিভিশনের ফ্লোরে ১ম বার গেলাম, সেখানে তাদের সাথে তো সবে আলাপ হয়েছে। আমি ইন্ডাস্ট্রি থেকে বিলংও করি না। সুদীপ দা ছিল, মামুনি ছিল মানে ইন্দ্রাণী হালদার, চিত্রাদি, আ অনেক সিনিয়র অ্যাক্টরস। কিন্তু যেটা সুবিধা আবার হলো যে আমি ভাবলাম যে তাহলে কি করে অ্যাপ্রোচ করব? হুম, আর আমার হুম, মনে আছে ১ম দিন আমাদের ১ম এই একটা মাস্টার শট নিয়েছিল। যেখানে আমার ঘুরে একটা ডায়ালগ বলা ছিল। এবার স্বাভাবিকভাবেই ১ম বার গেছি আমার মনে হচ্ছে যে আমি কতটা কাছে যাবো বা আমি কি গায়ে হাত দিয়ে বলতে পারবো? কারণ সম্পর্কগুলো তো ১ম দিন থেকেই তৈরি করতে হয়। মানে হুম, ধরো ইন্দ্রাণীদি আমার মায়ের রোল করছে। এবার আমি তো ভাবছি যে মা হলে তো আমি জড়িয়ে ধরব। হুম, এবার ইন্দ্রাণীদিকে যদি জড়িয়ে ধরি, উনি যদি কিছু বলেন, তো যেটা ভালো হলো সেটা ১ম এই আমাকে সবাই ইজি করে দিল। বলল যে, "সপ্তর্ষি" সুজিত দা আমাদের যিনি ডিরেক্টর ছিলেন। সুজিত দা বলল, "সপ্তর্ষি তুই যা পড়তে চাস, একবার মনিটরে বলে নে সবাইকে।" তো সেইটা আমি সবাইকে বললাম। সবাই খুব, "হ্যাঁ, কোনো অসুবিধা নেই। করো।" এবং মামুনিদিকেও একটা টিপস দিল। যেরকম টেকনিক্যালি আমি বুঝতে পারছিলাম না যে ধরো যেটা হয় আ থিয়েটারে আমাদের এই যে দাঁড়াচ্ছি তোমার পাশে গিয়ে, আমি যদি মুখোমুখি কথা বলি, আমি এই অডিয়েন্সটার কথা ভাবছি। হুম, এবার ক্যামেরার পজিশনিংটা তো আমি যদি কনসিয়াসলি ভাবি যে ক্যামেরাটা ওখানে আছে, আমি ভাবছি না ওটা তো ভাবা উচিত না। এবার আমার হয়তো পুরোটা ব্যাক টু হয়ে যাচ্ছে। তখন মামুনিদি বলল, "এই দেখ এখান থেকে এলে আলোটা কাটে না। বা তুই এরম জায়গাটা চলে এলে হুম। 2 শট এ দুজনকে পেয়ে যাবে।" এই যে ছোট টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো। মানে এই টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু আমি দেখেছি মামুনিদিকেই যখন কথাটা উঠল যে উনি প্রচন্ড ইমোশনাল সিন প্রচন্ড টেকনিক্যাল ভাবে করতে পারছেন। আমার শুরুতে যেটা হতো আমি ইমোশনাল হয়ে গেলে টেকনিক্যালিটিস গুলো ভুলে যেতাম। ভুলে যেতে। হ্যাঁ, যে আমি হয়তো এমনভাবে দাঁড়ালাম যেখানে হয়তো এসপি টা কাটা যাবে না। হয়তো ইপি হয়ে যাচ্ছে। কিন্তু ডিরেক্টর হয়তো এসপি চাইছে। মানে শোল্ডার প্রেফারেন্স হুম, চাইছে হুম। আরকি। তো সেইগুলো আমি খুব মানে মামুনিদি, সুদীপ দা খুবই পরবর্তীকালে আমরা যেহেতু টেলিভিশন করলে এটা দীর্ঘদিনের প্রসেস। তো আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম আরকি। তো সেইটা আচ্ছা, আমি শিখেছি। যে ইমোশনটা নিয়ে ধরো তুমি কাজটা করছো, অভিনয়টা করছো, সেখানে কোনো একটা কারণে কাট হলো। সেটা তোমার ভুলেই হয়তো হয়েছে বা ডিরেক্টর চাইলেন শটটা একটু অন্যভাবে নিতে। সেই ইমোশনটা নিয়ে ওখান থেকে আবার শুরু করার জন্য সেটা অসুবিধে হতো না? অসুবিধা হতো মানে ১ম মনে হতো যে আ ইস! এনজি হয়ে গেল এই শটটা। হয়তো কোনো টেকনিক্যাল কারণে এনজি হয়ে গেছে। হয়তো লাইটের কোনো কারণে বা ফোকাস কিছু হয়েছে। এত ভালো করেছিলাম পরেরটা আর করতে পারব না। হুম, হুম, কারণ যেটা হয় মানে ক্যামেরায় করার সময় ধরো আমি যদি কোনো একটা সিন খুব কাছাকাছি দুজনে এসে ইমোশনাল বা প্রেমের সিন করছি, সেখানে অনেকবার লোকে যেটা বলে অনেকবার করার একটা সুযোগ আছে। সেটা যেরকম ঠিক। আবার আমার মনে হয় যে ১০ বার করলে কিন্তু ২-৩ বার ওই ট্রুথ টাই পাওয়া যায়। ১০ এ ১০ করাটা খুব ডিফিকাল্ট। হয়তো আরো ভালো যারা অভিনেতা বা যারা সত্যি এটা পারেন খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয় ট্রুথটা সত্যি ট্রুথটা কিন্তু প্রত্যেকবার যতই প্র্যাকটিসড হোক ওটা হয় না। একদম। মানে ১০ এ ৫ বার মেক্সিমাম হতে পারে। কিন্তু ৫ বার কিন্তু একটু মেকানিক্যাল। হুম, হুম। এবার আমার সবসময় ভয় করত যে যেটা আমি ট্রুথটা পারবো সেটা হয়তো অন্য কোনো কারণে টেকনিক্যাল কারণে হলো না। কিন্তু আবার এটাও একটা শেখার বিষয় যে সময়ের সঙ্গে বুঝতে পেরেছি যে এই যে ধরো থিয়েটারে আমরা সবসময় একটা ইমোশনাল সিন করার সময় একটা সাইলেন্স বলি সবাই। কিন্তু টেলিভিশনে সেটা হয় না। প্রচুর কথা হচ্ছে, বাইরের সাউন্ড হচ্ছে বা ক্যামেরার কাছে ধরো হুম, সিনেমা হুম, কখনো সেটা হয় না। হুম। তখন নিজেকে থিয়েটারের ওই প্র্যাকটিসটা নিজেকে তুমি কনসেনট্রেটেড এমন করো চরিত্রটাতে, যাতে শব্দগুলো থেকে তোমার মানে ইমোশনটা তৈরি হয় রাদার দ্যান দ্য সিচুয়েশন। ওকে। মানে উল্টো দিকের কো-অ্যাক্টরকে চোখের দিকে তাকিয়ে তোমার শব্দগুলো থেকে যদি করা যেতে পারে, সেইটা আমি কিছুটা রপ্ত করতে পেরেছি। পুরোটা হয়তো অনেক সময় পারি না করতে। কিন্তু আগের তুলনায় আমি ওইটায় আছি আরকি প্রসেসটাতে। আচ্ছা, নান্দিঘাট তোমাকে একজন অভিনেতা হিসেবে কতটা শেপ দিয়েছে? তুমি মানে
তুমি পুরোটাই মনে করো? পুরোটাই শেপ দিয়েছে। আমি খুবই ছিলাম। আমার ভেতর যেটা ছিল প্রচন্ড শেখার ইচ্ছে ছিল। আর আমি ইমোশনাল এবং আমি আমার পৃথিবীর প্রতি একটা sympathy আছে। সেটা আমি এক মুহূর্ত মানে একটু নিজেকে বাড়িয়ে বলছি না। আমার আমার প্রাণীদের জন্য, আমার পৃথিবীর জন্য ভালোবাসা আছে। মানুষের থেকে হয়তো বেশি ভালোবাসা আছে। সেইটা আমাকে অভিনেতা হিসেবে হেল্প করেছে। এটা আমার মনে হয়। কারণ আমার মনে হয় একজন অভিনেতার ভেতরে empathy থাকাটা খুব মানে সে এবং অনেকে এটা হয়তো ডিফার করবেন। ব্যক্তি সত্তাটা ডিপেন্ড করে অভিনেতার, আমার মনে হয়। একদম। মানে সে কিরকম সেটা কিন্তু তার অভিনয়ে একটা প্রকাশ পায়। তো আমি জ্ঞানত কারোর ক্ষতি করার চেষ্টা করিনি কখনো এবং কখনো করবও না। এইটুকুন আমি বলতে পারি। আমি খুব ভালো মানুষ, আমি সেটা বলছি না। বাট ওইটাই আরকি মানে কারোর ক্ষতি না করে আমি আমার আর্ট প্র্যাকটিস করব। তাতে হয়তো একটু ট্রুথ টাচ করতে পারবো এবং নান্দিকার আমার যেটা করেছে শেপ করেছে। যে একজন জিনিসকে ধরো শেপ করতে হয়, যে কিছু স্কিল শিখতে হয়। হুম, হুম, কিছু ইমোশনকে বশে আনতে হয়। মানে এমন আমি কাঁদলাম যে আমার গলা চিড়ে গেল, সেটা তো নয়। হুম, আমি তো আফটার অল একটা পারফরম্যান্স করছি এবং সেটা কিন্তু শ্রুতিমধুর হতে হবে। স্যার আমাকে একবার বলেছিলেন, আমি একটা ব্যতিক্রম বলে নাটক করছিলাম। সেখানে একটি সওদাগরের পাঠ করছিলাম যে জলের জন্য মরুভূমিতে হুম, প্রচন্ড কাতরাচ্ছে। হুম, হুম, তো আমি বারবার এমন একটা অভিনয় করছিলাম যে কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছিল। হুম, হুম। তো স্যার আমায় বলেছিল, "দেখো সপ্তর্ষি, তুমি যে জল তেষ্টা পেয়েছে এটা বোঝা যাচ্ছে চরিত্রটার। ওটা দর্শক ১ বার তুমি ২ বার বলাতে বুঝেছে। এবার তুমি যদি টানা ওটা করে যাও, তাহলে কিন্তু এবার শুনতে পাচ্ছি না কথাগুলো আমি। কথাগুলো শোনাতে হবে তোমাকে।" আচ্ছা। এবার এই যে ছোট, ছোট জিনিসগুলো ধরো। তার মানে ওই জল না খাওয়ার মানে ওই অভিনয়টা আমায় করতে হবে। তেষ্টা গলাটা শুকিয়ে যাচ্ছে। কিন্তু এমনভাবে করতে হবে যাতে শোনা যায়। তো এইগুলো একদম। বিভিন্ন মানে সেটা কথা বলে নয়, সেটা তোমার অভিনয়ের মাধ্যমে অভিনয়ের যাতে মাধ্যমে। বোঝা আর যায়। মাঝে, মাঝে কথা বলার পর হয়তো আমি একটু ফাম্বল করলাম। কিন্তু একটা কথা স্পষ্টভাবে বললাম। একদম। আচ্ছা, যখন কোনো ইমোশনালি ইনটেন্স কোনো দৃশ্যে অভিনয় করার হয়, তখন কি তার জন্য আলাদা করে প্রিপারেশন এর দরকার পড়ে তোমার? নাকি সেটা অন স্পট গিয়ে করো? আমি লাইনস গুলো চেষ্টা করি। আমার কাছে শব্দ খুব ইম্পোর্টেন্ট। আমার মনে হয় ভালো স্ক্রিপ্ট যদি থাকে, তাহলে আমার মানে আমি ব্যক্তি হিসেবে আমার অভিনয় করতে সুবিধা হয়। আর নয়তো একদম কোনো নিঃশব্দ সিন যেখানে ধরো দুটো লোকের চোখের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা বা প্রেমের কথা বা দুঃখের কথা বলছে। আর নয়তো ভালো লাইনস। লাইনস আমাকে আমার মনে হয় কোনো চরিত্রকে শেপ দেয় এবং একটা শব্দ থেকে আরেকটা শব্দ মানে একটা লাইন থেকে আরেকটা লাইন কিন্তু ইমোশনটাকে চেঞ্জ করতে, করতে যায়। তো সেইটা আমার কাছে খুব ইম্পোর্টেন্ট। আর আলাদা করে এখন আমার পাশে যদি সাউন্ড-টাউন্ড হয়, চিৎকার-টিৎকার হয়, আমার খুব একটা অসুবিধা হয় না। ৫-৬ বছর আগে অব্দিও হতো। কিন্তু এখন আমি ওইভাবেই নিজেকে তৈরি করে নিচ্ছি। কারণ আমি জানি ওটা আমার হাতে নেই। এটাও আমার থিয়েটার থেকে শেখা যে আ তোমার হাতে যেটা নেই সেটা নিয়ে তুমি যদি ভাবো তোমার পারফরম্যান্স টাই নষ্ট হয়ে যেতে পারে। তোমার হাতে যেটা আছে কারণ সত্যি আমি ধরো ওপেন স্পেস এও পারফরম্যান্স করেছি। তো সেখানে তো সত্যি বাসটাকে তো আমি বলতে পারব না যে আপনি সাউন্ড করবেন না। একদম। বা কেউ যে আমার টিকেট কেটে দেখছে না, ভিড় করে দেখছে, সে আমার কাছে দায়বদ্ধ নয় যে সে ফোন ধরবে না। হুম, হুম। "হ্যাঁ, বলুন। হ্যাঁ, বাজারটা করে দিয়েছি।" এটা বলতেই পারে। তখন যদি একদম। তাকে আমি বলি, "না দাদা আপনি এরকম কথা বলতে পারবেন না।" তাহলে তো আমার সেটা। কারণ আমি তো তাকে জোর করে বলতে পারি না। আমরা যে ধরো থিয়েটারে একটা ফোন বাজলে আমরা অনেক সময় বলি, "ফোন বাজাবেন না।" তারপরেও তো বাজে। কিন্তু তা বলে কি আমরা পারফরম্যান্স থামিয়ে দেব? সেটা নয়। শান্ত থাকলে সুবিধা হয় ডেফিনিটলি। কিন্তু আমার মনে হয় ওই প্রিপারেশনটা আমার স্ক্রিপ্টটাই আমার প্রিপারেশন। স্ক্রিপ্টটা আমার কাছে খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, তোমার লাইফের বিগেস্ট ক্রিটিক কে? মানে তুমি তো অফ কোর্স, কারণ তোমার কথা শুনে মনে হচ্ছে সবার আগে তুমি নিজেকেই নিজে দেখো, যাচাই করো। তবে তাছাড়া আর কে? সোহিনী, আ স্বাতীদীপ ছিলেন। স্বাতীদীপ খুব একটা খারাপ কথা বলতেন না, ভালো কথাই বলতেন। কিন্তু সোহিনী আমাকে অনেক সময় নির্লজ্জভাবে বলে যে, "এইটা ভালো নয় বা এইটা ঠিক করতে পারিস, এটা আরো ভালো হতে পারত।" আর আমার ২ জন বন্ধু আছে। আ অর্ঘ্য, অনিন্দিতা ওদেরকে আমি অনেক সময় জিজ্ঞেস করি দলের। অনিন্দ্য সম্রাট আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড যারা এই ফিল্ডের নয়। ফলে তারাও একটা জেনারেল একটা রিভিউ দেয় যেটা বায়াসড নয় আরকি। হুম, হুম। যে এইটা একটু বেটার হতে পারত বা এটা কেন করলি না? তবে মূলত সৈনীর সাথে আমার সবথেকে বেশি কথা হয়। মানে আমি সৈনীকে জিজ্ঞাসা করি। কারণ ও যেহেতু আমার টিচার মানে নান্দিকারে যখন আমি জয়েন করি তখন কিন্তু স্যার, সাথীদি এবং সৈনী ৩ জনকে আমি ৩ রকম ভাবে পেয়েছি আরকি। মানে ৩ জনের কাছে আলাদা, আলাদা প্রসেসটা ৩ জনের আলাদা ছিল কমপ্লিটলি যেটা আমায় খুব হেল্প করেছে। অ্যাপ্রোচটা আলাদা ছিল ৩ জনের। কিরকম? মানে স্যারের অ্যাপ্রোচটা অনেকটাই হচ্ছে যে স্যার তোমাকে আলাদা করে বলে দেবেন না এটা করা উচিত। স্যার ৪-৫ টা অপশন দেবেন যে এরম, 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 এরম হতে পারত।
স্বাতীদি হচ্ছে প্রচন্ড ইমোশনাল, উনি হচ্ছেন যে এটা একদম ভালো হয়নি বা এটা খুব ভালো হয়েছে। আর সোহিনী হচ্ছে একজন অভিনেতার মানে এক্স এইগুলো করলে তাকে ভালো লাগবে, ওয়াই এর এইগুলো করলে তাকে ভালো লাগবে এবং এই জায়গাটা তুমি উন্নতি করলে তোমার এটা প্রসপেক্ট হতে পারে। ও খুব ক্রিটিক্যালি অ্যানালিসিস করতে পারে। তো সেটা আমায় খুব হেল্প করেছে অনেক সময়। ওকে। তার মানে সোহিনীদিও যেমন এবং তোমার কয়েকজন বন্ধুরাও হ্যাঁ, আছে হ্যাঁ। যারা তোমার লাইফের বিগেস্ট হুম, ক্রিটিক হুম। বলা যায়। আর তুমি তো রয়েইছো। কারণ তুমি পরিচালকের ওকে হয়ে গেলেও তোমার অনেক সময় সেটা ওকে হয় না। পরে মনে হয় যে এটা হয়তো ঠিক হয়নি বা একটু হয়তো বেটার সেইটা আমার করতে মনে হয় সব পারতা। অভিনেতারই একটু খুঁতখুঁতে ব্যাপার থাকে। ডাবিং এ থাকে। গিয়ে আবার দেখার সময় মনে হয় মানে যেটা হয় একটু আগে আলোচনা হচ্ছিল একজনের সাথে যে হয়তো এটা খুব ভালো শট তখন হয়েছিল বা ডাবিং এ সেটা হয়তো এডিট করে দেওয়া হয়েছে। ইস! এই জায়গাটা হলো না। কিন্তু বৃহত্তর আর্টে তো ধরো আমার সিন মানে পুরো গল্পটার ন্যারেটিভটা। হুম, হুম। তো সেখানে হয়তো রাজদার ওইটা দেখে অত কিছু অসুবিধা হয়নি। আমি তো তখন শুধু আমাকে দেখছি। একদম। ওই দেখাটাও আবার অনেক সময় ভুলও হতে পারে। আমি হুম, যে হুম। সবসময় ঠিক দেখছি সেটা নয়। কিন্তু ওই আরকি তোমায় যেটা বললাম যে আমি তো নিজেকে দেখবোই আরকি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। তোমাকে অভিনয়ে সবথেকে বেশি ইনফ্লুয়েন্স কে করেছে? ছোটবেলায় অ্যাল পাচিনো। ছোটবেলায় অ্যাল পাচিনো, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডেনজেল ওয়াশিংটন। তারপর বড় হয়ে যখন দেখেছি আমার সৌমিত্র কাকুকে দারুণ লেগেছে। উত্তম বাবু তো ছেড়েই দাও। মানে আমি তোমায় যেটা বললাম আমি আমি অনেক বড় হয়ে আমার কালচারের সাথে আমার কানেকশনটা হয়েছে। ছোটবেলায় যেটা থাকে যে বাচ্চারা না বাবা-মা যেটা চাইছে আমি ওটা নয়। হুম, হুম। আমি যেহেতু রক মিউজিক শুনতে ভালোবাসতাম, মেটালিকা, আয়রন মেইডেন। ফলে আমি একদমই র‍্যাপ ফলে আমার ছোটবেলার মানে ১৮-১৯ বছর বয়স অব্দি আমি প্রচন্ড ইনফ্লুয়েন্স ছিলাম ওয়েস্টার্ন বিভিন্ন রক ব্যান্ডের যারা মেইন ভোকালিস্ট মানে কার্ট কোবেনকে আমি প্রচন্ড বাড়িতে পোস্টার-ফোস্টার ছিল আরকি কার্ট কোবেনের। তারপর আমি যখন আমার ভাষায় বাংলা পড়তে বরাবর ভাল লাগতো। ভাষায় যখন অভিনয় দেখতে শুরু করলাম, তখন বহু ভালো অভিনেতাকে এক্সপ্লোর করেছি বিভিন্ন বয়সে। তবে মূলত আমার ছোটবেলায় যাকে দেখে বড় হয়েছি মানে যাকে আমার কেন ভালো লেগেছিল জানি না আমার থেকে অনেক বয়সে বড়। আমার মামা আমাকে মনে হচ্ছে 'স্কারফেস' দেখিয়েছিল। তো আমার ওই ১ম থেকেই 'স্কারফেস' দেখে অ্যাল পাচিনোকে তখন ভালো লাগতো। অফ কোর্স এখনো এখনো তো ভালো মানে লাগে। পাগলের মতো ভালো লাগে। আমি এক উনার বইটাও শেষ করলাম, অটোবায়োগ্রাফিটা। তো ওই মানুষটিকে ভালো লাগে। কোন কারণে আমি জানি না কেন। হয়তো ছোটখাটো চেহারা ছিল বলে ভালো লাগে। মানে আমিও যেহেতু খুব একটা লম্বা নই, আচ্ছা। তথাকথিত মানে আ হিরো বলতে যা বলা হয় ৬ ফুট হাইট সেরকম নয়। তো ঐজন্য অ্যাল পাচিনোকে খুব ভালো লাগতো আরকি। মানে এখনো লাগে। আচ্ছা অভিনেতা যদি না হতে তাহলে কি হতে? অভিনেতা না হলে আমি দুটো কাজ ভালো করতে পারতাম। আ আমি লিখতে পারতাম। আমি লিখি এখনো। হুম, আমার হুম। লেখা একটি নাটক নান্দিকারে হয় 'মানুষ' বলে। পরের বছর আমরা একটা নতুন নাটক নামাচ্ছি 'অবাঞ্ছিত শব্দগুচ্ছ' সেটাও আমি লিখেছি। র‍্যাপ করতে ভাল লাগে আর স্টাইলিস্ট হতে পারতাম। স্টাইলিশ। আর হুম। তুমি কবিতাও লেখো বোধহয়? হ্যাঁ, আচ্ছা একটা শুনবো কি তোমার কবিতা? হ্যাঁ শুনতে পারেন। শোনো। এই কবিতাটা আমি লিখেছিলাম এই নাটকে এই যে নাটকটি আমরা করব, সেই নাটকে একটি চরিত্র আছে। যে চরিত্রটির ভেতরে একটা আ নারী সত্তা আছে আরকি। এবং সেই নারী সত্তাটা খুব প্রবলভাবে নেই। কিন্তু ও যখন স্কুল-টুলে পড়ছে, স্কুলের একটি নাটকে ও চিত্রাঙ্গদায় একটু অভিনয় করার সুযোগ পায়। সেখানে ও নিজের ওই নারী সত্তাটিকে আবিষ্কার করে এবং সেই নারী সত্তাকে তার চারিপাশে যারা তার বন্ধু-বান্ধবরা আছে তারা মেনে নিলেও তার মা এবং তার বাবা এটাকে মেনে নিতে পারেনি। হুম, হুম। তো একদিন ওই মৃত্যুর সাথে কথা বলছে সেরকম একটি সময়ে কবিতাটা ওর মুখে আছে আচ্ছা। নাটকটিতে সেটা আমি বলছি। কার জন্য ভাবনাকে ঢেকে রাখি পশমের বিছানাতে। কার জন্য স্বপ্নকে ঘুম পাড়াই অসময়ে সন্ধেবেলাতে। নিজেই নিজেকে করেছি বঞ্চিত ভাবনা আর স্বপ্ন থেকে। কারণ আমার আত্মার খোলসে মানে সারা শরীরে ব্যাকটেরিয়া জমেছে। দুর্গন্ধতে এমনিতেই পালাতো আমার অনুভূতির সন্তানেরা। তাই আগে ভাগেই করেছি বিদায় ওদের রোগ সংক্রমণের ভয়ে। আজ সারা শরীর পুড়ছে আমার চিতার জ্বলন্ত আগুনের কবলে আর দূর থেকে আমার আত্মা ভাবছে মৃত্যু কাকে বলে। চিতার দুপাশে সবার দু চোখে হাজার স্বচ্ছ জলের ফোঁটা ভাবছে আত্মা আমি তো এখানে কাঁদছে কেন ওরা। যা পুড়ছে খুবই সস্তা পাবে যে কোনো দোকানে পাশ থেকে অন্য আত্মা বলল কানে কানে। তাই ঠোঁটের কোণে হাসি আত্মার কারণ সে যে অবিনশ্বর তবু মনের মধ্যে তার একটাই ভাবনা মৃত্যু কাকে বলে। আহা! আচ্ছা তুমি বিশ্বাস করো সোল? হ্যাঁ, হুম? বিশ্বাস করি।
ওকে। কি মনে হয়? মানে সোল এক্সিস্ট করে? মানে এই যে ধরো আমরা বলি একজন মানুষ চলে যাওয়া, আম মানে তার শরীরটাই চলে গেল, তার তো আত্মাটা রয়ে গেল। এটাতে তোমার কি মত? দেখো ফিজিক্যাল ডেথটা আমি বলতে পারবো না। মানে আমি এদিক থেকে খুবই রিয়ালিস্টিক একজন মানুষ যে আমি যতদিন আছি ততদিন আমি আছি। কিন্তু আমার সোল সম্পর্কে যেটা মনে হয় যে আমাদের কিন্তু ইমোশনালি অনেক সময়তেই আমরা ডেথ হচ্ছে আরকি। কোনো একটা গিভেন সিচুয়েশন যেখানে আমি কিছু করতে পারছি না। হুম, আমি যখন জানি যে এই সিচুয়েশনটা আমি কিছু করতে পারব না। আমাকে জাস্ট সহ্য করতে হচ্ছে যেটা হচ্ছে পুরোটা। সেটা ব্যক্তিগত জায়গা থেকে হতে পারে, সামাজিক জায়গা থেকে হতে পারে, পলিটিক্যাল জায়গা থেকে হতে পারে। তখন কিন্তু একটা লোক আমার কনস্ট্যান্টলি মাথায় বলছে যে, "এটা ঠিক, এটা ভুল।" আমার কাছে ওই কনশাসনেস টাকে আমি বিশ্বাস করি, যেটাকে আমি সোল হিসাবে দেখি এবং আমার মনে হয় মৃত্যুর পরে ওই পজিটিভ এনার্জিটা থেকে যায়। আমি এইটা বলতে পারি। কিন্তু আমি থেকে যাবো এটা আমি কখনোই মনে করি না। আমি কেউ নই। আমি এই শরীরটা পেয়েছি। এই শরীরটা যতদিন আমার আছে আমি সেটাকে ক্লিন ভাবে রাখতে পারি। তারপর আমি চলে গেলে কিন্তু আমি আমার ইমপ্যাক্ট টা আ একটা পজিটিভ এনার্জি হিসেবে থাকতে পারে যদি আমি কিছু ভালো কাজ করি বা ভালো চিন্তা করি। সেটা আমার মনে হয়। এমনিতে তোমার কথা শুনে মনে হয় তুমি খুব পজিটিভ একজন পারসন। তাই তো? হ্যাঁ, ডেফিনিটলি। ভীষণ। আচ্ছা তোমার মধ্যে এমন একটা জিনিস যেটা তোমায় যারা ভালোবাসেন, তোমার অভিনয় যারা পছন্দ করেন, তারা শুনলে খুব সারপ্রাইজ হবেন। মানে তারা জানেন না সেটা। এমন কোন জিনিস রয়েছে? উম জানি না আমি খুব লোভী জামাকাপড় পছন্দ করি। এছাড়া আ আমি আমি এটা আমাকে অনেকে জাজ করতে পারেন। আমি নিজে ভেজিটেরিয়ান। সো নন-ভেজ খাওয়াটাকে আমি একটু জাজ করি। হুম। মানে নিজে কখনো কোনদিনও তুমি ননভেজ না, খাওনি? হ্যাঁ, আমি খেয়েছি। আমি ৬ বছর হয়ে গেছে I became ভেজ। মানে কেন? সেইটার পেছনে কি রিজন রয়েছে? অ্যানিমাল লাভ থেকে। মানে আমি চাই না আমার জন্য কোনো প্রাণী মারা যাক। এবার অনেক জায়গাতেই হয় যেখানে ধরো কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ গেছি, সেখানে মাটন খাওয়া হচ্ছে। সো আমি সেই বিষয়ে একটু জাজমেন্টাল। তুমি পছন্দও করো না। যদি তোমার সামনে কেউ ননভেজ কিছু খান, পছন্দ করি না মানে দেখো আমি অন্য কেউ খেলে আমার কিছু কিন্তু আমি যদি তুমি বলার নেই। বলো যে একদম ডিপ ডাউন আমার একটা ট্যাবু আছে এই বিষয়ে। ডিপ ডাউন আমার আছে। আমি হয়তো সেটা এক্সপ্রেস করব না। যে এরা উচিত কি উচিত না। আমি ডেফিনিটলি মনে করি যে কোনো একটা প্রাণীকে মেরে খাওয়ার মধ্যে সেটাকে নিয়ে বিশাল কিছু মানে দেখো এখন যেটা হয়ে গেছে খাওয়ার ফুডটাকে আমরা অনেক বেশি কি বলবো? নোংরাভাবে এই যে ফুড ব্লগিং বা এই ধরনের জিনিস হুম, প্রত্যেকে হুম, প্রচুর খাচ্ছে। প্রচুর মানে হিউজ কোয়ান্টিটি যেটা আমেরিকাতে ছিল। মানে বার্গারের সাইজ গুলো এরকম। হুম, হুম। তো ফুডটা আমার ভালো লাগার জিনিস হতে পারে কারোর জন্য। আমি এই বিষয়ে খুব একটা রোমান্টিক নয় ফুডের বিষয়। তো সেইটা আমাকে জেনলে অনেকে দুঃখ পাবেন কিন্তু আমি এটা সত্যি কথা। আচ্ছা সোহিনীদিও কি ননভেজ একদম খান না? কম খায় সৈনিক। খায়, সৈনিক সবই খায় কিন্তু কম খায়। মানে মাটনটা আমাদের বাড়িতে প্রায় ১০ বছর হয়ে গেল আসে না। মাছ ভালোবাসে সৈনিক, ডিমটা খেতে ভালোবাসে। আর তুমি পুরোপুরি ভেজিটেরিয়ান। আমি পুরোপুরি ভেজিটেরিয়ান। বাহ! আচ্ছা স্টেজ বা স্ক্রিনের কোনো ড্রিম রোল আছে যেটা তুমি করতে চাও আগামী দিনে? প্রচুর, প্রচুর, কিরকম কয়েকটা বলো? প্রচুর। কালকে আমরা 'ধুরন্ধর' দেখতে গেছিলাম। আচ্ছা। তো অক্ষয় খান্না যে অভিনয়টা করেছে, হুম, হুম। মানে বহুদিন বাদে কমার্শিয়াল মানে আমি রণবীর সিংকে খুব পছন্দ করি। তো আমি রণবীর সিং এর সিনেমা বলেই দেখতে গেছিলাম আরকি। তো অক্ষয় খান্না যে অভিনয়টা করেছে, তো এই যে বলে না একটা রোল ধরো একেকটা মানুষ অনেক বছর ওয়েট করে একটা রোল। অক্ষয় খান্না কিন্তু ৭-৮ লাস্ট ২-১ বছর উনি কাজ করছেন, ভালো কাজ করছেন। কিন্তু এটাতে উনি মানে বাকিদেরকে দাঁড়াতে দেননি আরকি। এখানে ভিলেন বোধহয় আমার ভিলেন, দেখা ভিলেন, হয়নি ভিলেন, সিনেমাটা। ভিলেনের পার্ট ভিলেন, করেছেন। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে আমি সিউর তুমি যদি দেখো তোমারও ভালো লাগবে। কারণ ভালো অভিনয় তো আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করি। হুম, হুম। তো তুমি ওয়েট করবে যে উনি কখন আবার স্ক্রিনে আসবেন। ও তো এই যে কিছু চরিত্র হয় আমি চাই যে বিভিন্ন চরিত্র করতে। সেই চরিত্রগুলো প্রান্তিক চরিত্র হোক। হিরো বা খুব মানে বড় চরিত্রের থেকেও প্রান্তিক চরিত্র। যারা গ্যাংস্টারের চরিত্র। আমি ডেফিনিটলি করতে চাই। একটা 'পলসি' আমার একটা খুব ইচ্ছের নাটক আছে। আমার খুব পছন্দের একটি সিনেমা। সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে। যার পলসি আছে যে ছেলেটি যে হাত-পা হুম, ব্যাকা, যে হুম, কথা হুম, বলতে পারে না, হুম। সেরকম একটা চরিত্র আমি করতে চাই। তো এরকম বেশ কিছু চরিত্র রয়েছে। প্রচুর চরিত্র রয়েছে। মানে কোটি চরিত্র নিজের জন্য ভেবে রেখেছি। কাউকে দিতে হবে শুধু। আচ্ছা তোমার একটা ইন্টারভিউতে আমি পড়ছিলাম বা দেখেছিলাম, দুটোর একটা হবে। একসময় তুমি যখন অভিনয়ে আসোনি তখন তুমি কিছু আ দিনের জন্য বা কয়েক মাসের জন্য বা আরো কিছু হয়তো বেশি দিনের জন্য নেশাগ্রস্ত হয়ে হুম, হুম, পড়েছিলে। হুম। সেই অধ্যায়টা কি ছিল?
সেটা তোমাকে যখন শুরু করেছিলাম বললাম যে ওই কলেজ যখন আমি সেকেন্ড ইয়ার নাগাদ পড়ি তখন থেকে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট একটু কমে আসে আরকি। কারণ আমার মনে হচ্ছিল যে ইকোনমিক্সটা মানে 12 অব্দি সায়েন্সের পিওর সায়েন্সই ছিল। কিন্তু ম্যাথমেটিক্সে আমি ভালো কোনো কলেজে পাইনি। হুম, হুম। তো ইকোনমিক্স, ইকো-স্ট্যাট ম্যাথ নিয়ে আমি সেন্ট পলসে ভর্তি হই আমার স্ট্রিট। তো সেই সময়টা যেটা হয় কলেজে ধরো ১ম আমি উত্তরপাড়ায় বড় হয়েছি। ফলে 12 এর পর থেকেই কলকাতার সাথে আমার যোগাযোগটা হয় আরকি। আমার মামার বাড়ি সল্টলেকেই ছিল। তো বিভিন্ন বন্ধুদের সাথে দেখা হতে আরম্ভ করল। কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, কেউ যাদবপুরে, কেউ শিবপুরে, কেউ অন্যান্য প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে। সেখানে গিয়ে এটা টেস্ট করে দেখ, ওটা কেমন খেতে। এই করতে এটা আর যেটা হয় তখন ছোটবেলায় তোমায় যেটা বলছিলাম তখন আমি রক ব্যান্ড শুনছি। হুম। তখন আমি জানি যে গানস এন্ড রোজেস তো ড্রাগস করে। এটার মধ্যে আবার খারাপ কি আছে? তো সেইটা আমার কাছে কখনো আমি কোনো দুঃখে নেশা করিনি আরকি। মানে জাস্ট মনে হয়েছে করব। এটা একটা মানে দারুণ ব্যাপার আরকি। কুল আচ্ছা। ব্যাপার আরকি। হুম। এবং যেটা হয় সেটা করার পর ড্রাগস এর মজাটা হলো যে করার পর তুমি ওটা করতে বাধ্য। তখন আর এতটাই আসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, তখন আচ্ছা। ওটা তোমার চাই আরকি। তখন ওটা নেসেসিটি হয়ে যায়। হুম, হুম। তখন ওটা লাক্সারি নেই আর। তো সেইভাবে আমি পুরোটা ব্যাপারটার মধ্যে জড়িয়ে পড়ি এবং প্রায় ২-৩ বছরের একটা ফেজ ছিল যখন তারপরে বেরোলে কি করে? বেরোলাম মানে আমি একদিন বললাম বাবাকে যে, "আমি এটা চাই না কন্টিনিউ করতে।" তো বাবাকে বললাম যে, "তুমি আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে চলো।" তো বাবা একজন আমাকে সাইকিয়াট্রিস্ট এর কাছে নিয়ে গেল এবং রিহ্যাব এ নিয়ে গেল। সাইকিয়াট্রিস্ট বললেন যে, "না এটা রিহ্যাব এর বিষয়। এটা তো আমি ওকে মানসিকভাবে বলে কিছু করতে পারব না।" কারণ এটার সাথে পুরো বিষয়টার সাথে একটা ফিজিক্যাল জিনিস জড়িত। মানে একটা withdrawal হয় আরকি। যখন ধরো ২৪ ঘন্টা তুমি কোন যে ড্রাগসটা তুমি নিচ্ছ সেটা যদি তুমি না নাও ২৪ ঘন্টা বাদে তোমার একটা withdrawal হয়। তো সেটা তো ওকে মেডিসিন দিয়েই কোনভাবে কিছু করতে হবে। তো আমি একজন ডাক্তারের কাছে গেলাম। তিনি আমায় বললেন, "দেখো আমাদের তো রিহ্যাব সেন্টারে you have to stay." আমি বললাম যে, "না প্লিজ আমি থাকতে চাই না এখানে। আমাকে আপনি একটা ওষুধ কিছু দিন এবং আমাকে আপনি সময় দিন। যদি ১ সপ্তাহের মধ্যে আমি আবার আ নেশা করি তাহলে আমি লিখিত স্টেটমেন্ট দিচ্ছি যে আপনি আমায় বাড়ি থেকে তুলে আনতে পারেন।" আর ওদের ওরকম সিস্টেম থাকে। হুম, হুম। অনেককে তো কন্ট্রোল করা যায় না। তো ওরা বাড়ি থেকে তখন নিয়ে যায় আরকি। তো আমি বাড়ি গেলাম। আমি ১ মাস একটা ঘরের মধ্যে বাবাকে বললাম, "তুমি বন্ধ করে রাখো আমাকে।" আ সেই ১ মাস আমার জীবনের খুবই একটা ভাইটাল মানে টার্নিং পয়েন্ট বলতে পারো। আমি একদম কাছ থেকে ডেথ দেখেছি। মানে ফিজিক্যাল ডেথ শুধু নয়, মানে ইমোশনাল ডেথ এবং ফিজিক্যালি আমি যে জায়গায় চলে গেছিলাম, উম আমার মনে হয় আমাকে যদি বাইরে থেকে আমার কোনো আত্মীয় বা আমার বন্ধুরা দেখতো, তারা বিশ্বাস করতে পারত না যে ২ টো ছেলে একই রকম আরকি। কারণ আমি ক্লাস 12 অব্দি কোনো সিগারেটও খাইনি আরকি। তো সেইটা আমার জন্য খুব টার্নিং পয়েন্ট ছিল। বাট তুমি নিজেই ঠিক করেছিলে যে তুমি এটা ছেড়ে দেবে। হ্যাঁ, ওটা আমি নিজেই ঠিক করি। মনের সেটার জোরটা আমার বরাবরই মনের ছিল জোরে। আরকি। মানে পজিটিভিটিটা ছিল যে, পারব না কেন? নেশা করেছি যখন নেশা ছাড়ার দম নেই, তাহলে আমি কি হলাম? তারপরে সেইটা ১ ছিল। মাস যখন তুমি বাড়িতে থাকলে, বাড়িতে নিজেকে নিজে বন্দি করে রাখলে। হুম। তারপর যখন বেরোলে তখন তুমি পুরোপুরি না, ১ সরে মাসে সেটা এসেছো। কি হলো বলতো? ১ মাসে বেসিক একটা ওই প্রতিদিনকার withdrawal টা কাটে। ১ মাস বাদে হঠাৎ করে আমার রিয়েলিটি চেক হলো। ওহ শিট! অনেক দেরি হয়ে গেছে। আমি ১ মাস বাদে ১ম আবার পৃথিবীতে ফিরলাম। আমার ততক্ষণে আমি মহাকাশে ঘুরছি। ১ মাস বাদে আমার মনে হলো যে, আমার চারিপাশ থেকে সবকিছু বেরিয়ে গেছে। আমি একটা অন্ধকার জায়গার মধ্যে আ কুয়োর মধ্যে পড়ে গেছি। পৃথিবী আমার থেকে এগিয়ে গেছে। মানে আমার জীবনে আর কিছু সম্ভব নয় আরকি। তখন আমার I was 23 I think। কলেজ পাস হয়েছে ২১ এ ২ বছর কেটে গেছে। নতুন করে আর কিছু পড়াশোনা করারও নেই। মানে আমি অলরেডি তখন খুব কম পার্সেন্টেজ পেয়ে গ্র্যাজুয়েশন পাস করেছি। ফলে কিছু হওয়ার নেই আরকি। তখন আমি যেটা বললাম, আমার বন্ধুরা আমাকে প্রচন্ড হেল্প করল। ওরা আমি যেহেতু সিনেমা দেখতে ভালোবাসতাম। প্রচুর আমাকে ডিভিডিস দিতে আরম্ভ করল। আমি পাগলের মতো সিনেমা দেখতে আরম্ভ করলাম। আমি আমার এক্সপেরিয়েন্স আমার সমস্ত লিখতে আরম্ভ করলাম এবং বই পড়তে আরম্ভ করলাম। সেই সময় আমি অনেকগুলো পজিটিভ অটোবায়োগ্রাফি, কিছু সিনেমা বায়োপিক দেখেছিলাম। যেগুলো দেখে মনে হয়েছিল যে না মানে এটা এন্ড নাও হতে পারে। এটাই মানে আমার তুলনায় অনেক খারাপ সিচুয়েশন এ মানুষেরা আছে। যখনই আমার মন খারাপ হয় আমি এগুলো ভাবি, জানো তো? মানে আমার মনে হয় যে আমরা যে এখন সহজে ধরো মন খারাপের কথা বলি, প্রত্যেকের কিন্তু এটা পুরোটাই আপেক্ষিক। আমি জানি মানে ধরো আমি যে মন খারাপের কথা বলছি যিনি ক্যান্সারের সাথে লড়াই করছেন, একদম। তার কিন্তু মানে মানে তারপরেও তিনি পজিটিভ। সেরিব্রাল পলসি নিয়ে যেটা আমি বলছি, মানে আমি যখন সত্যি কোনো পেশেন্টকে সামনে দেখেছি তারপরও সে একটা কম্পিউটারে বসে কাজ করছে, পড়াশোনার এক্সাম দিচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার হাত পা আছে। আমি আমি কি দুঃখের কথা বলছি। তো
তো ওইটা আমার সবসময় মোটিভেট করেছে যে পৃথিবীর মানে যে মানুষ, যে প্রান্তিক মানুষ যারা, যারা অনেক প্রতিকূলতা কিন্তু পেরিয়ে সারভাইভ করেছেন, সেই গল্পগুলো আমার সবসময় খুব ভালো লেগেছে। আমার মনে আছে আমি ওই সময় 'মাই লেফট ফুট' মানে সিনেমাটা ৭-৮ বার দেখেছিলাম। আমার মনে হচ্ছিল যে না, ওগুলো তোমার একটা ড্যানিয়েল পজিটিভ ডে-লুইসের ভাইবস দিয়েছে প্রচন্ড। এবং সেখান থেকে তুমি বেরিয়ে আসতে হ্যাঁ, পেরেছো। ওই আমার ক্রিয়েটিভ ওই মানে ওই মানে একটা আর্ট ক্রিয়েশন এর যে আনন্দ, আমার সিনেমা দেখে ওটা মনে হতো এবং সেখান থেকে আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বললাম, আমার মনে হচ্ছিল যে আমারও তো অনেক গল্প আছে। তাহলে আমি যদি এখন মরে যাই, মানে আমি যদি এরকম বাড়িতে বসে যাই, মানে আমি যদি স্বপ্ন যদি আমার চলে যায়, তাহলে আমার গল্পগুলো কে বলবে? হতে পারে আমারটা খুব বাজে গল্প, ছোট গল্প। তবু তো আমার গল্প। প্রত্যেকটা মানুষের পৃথিবীতে একটা গল্প আছে। তো আমি আমার গল্পটা এইটুকুন জীবনে আমি যা এক্সপেরিয়েন্স করেছি এটা আমি জানাবো। আমার অভিনয়ের মাধ্যমে জানাবো, কিভাবে জানাবো। তারপর ওই দিগ্ভ্রান্তের মতো বেরিয়ে পড়ি বাড়ি থেকে। বিভিন্ন জায়গায় যাই অভিনয়ের জন্য। গিয়ে বুঝতে পারি যে না মানে প্রচুর মানুষ আছে না, আমায় কেউ কেন সুযোগ দেবে? আমি তো কিছুই জানি না। এবং আমি জুনিয়র আর্টিস্টের ২ টাতে পাঠ করেছিলাম। সেখানে খুব দুর্ব্যবহার করা হয়। এবার আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করি। আমার মনে হচ্ছিল যে না মানে ভিড়ের মধ্যে খিস্তি খাওয়ার জন্য তো আমি আর্ট করতে চাই না, আর্ট প্র্যাকটিস করতে চাই না। আমাকে শিখতে হবে। তখন ওই নান্দিকারের পুরো যাওয়া। প্রসেসটা হয়। ২০১১ থেকে তুমি আ অভিনয়ে রয়েছো। হুম। আগামী ৫ বছর বা না আগামী ১০ বছর যদি বলি, আগামী ১০ বছরে নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চাও? নান্দিকারের আমরা আরো অন্তত ১০-১২ টা নাটক যেখানে আমি অভিনয় করব এবং ডিরেকশন দেব, সেরকম চাই। ডেফিনিটলি কিছু ভালো সিনেমায়, সিরিজে পাঠ করতে চাই। আর যেটা খুব বেশি চাই সেটা আমি পারছি না এখনো করতে। সেটা হচ্ছে অনেকগুলো আইডিয়া আছে যেগুলোকে কোথাও গিয়ে একটা পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট আকারে লেখার একটা পরিকল্পনা আছে। নাটকের স্ক্রিপ্ট শুধু নয়, অন্যান্য ফরম্যাটের জন্য সেটা চেষ্টা করছি। কারণ থিয়েটারের স্ক্রিপ্টটা লেখার আমার অভিজ্ঞতা আছে। কিন্তু সিনেমা বা সিরিজের স্ক্রিপ্ট লেখার অভিজ্ঞতা এখনো নেই। তো সেটা নিয়ে কাজ করছি। দেখা যাক কি হয়। একদম। অল দ্য বেস্ট তার জন্য। আচ্ছা, এমন কোন সিনেমা বা এমন কোন বই আ যেটা পড়েছো, যেটা তোমার চিন্তাধারাকে আমূল পাল্টে দিয়েছে? আগে যেমন তুমি ছিলে তার থেকে পুরো এক পরিবর্তন করে দিয়েছে নিজেকে। সেরকম কোন সিনেমা বা সেরকম কোন বই রয়েছে? হ্যাঁ, বই যেটা ১ম এই বলব সেটা হচ্ছে নারায়ণ সান্যালের একটা বই পড়েছিলাম আমি একদম ছোটবেলায়। আ উম 'আবার যদি ইচ্ছে করো।' তো সেইটা একটা খুব ইমপ্যাক্ট করেছিল আমার উপর। শিল্পকে দেখার দৃষ্টিভঙ্গি এবং আর্টিস্টদের জীবন যদি মানে জীবন কখনোই যে খুব একটা স্মুথ হয় না, সেইটার একটা খুব ভালো বিবরণ আমি পেয়েছিলাম। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে তিনি এই যে ধরো আমরা এখন বলি না যে সাকসেসফুল বা কমার্শিয়ালি সাকসেসফুল। এবার এই সাকসেসটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। মানে কোনটাকে আমি সাকসেসফুল বলব? আগে কিন্তু একজন বড় শিক্ষককে সাকসেসফুল বলা হতো। হুম, হুম, তার যদি বড় গাড়ি নাও থাকতো। কিন্তু হুম। এখন পুরোটাই অর্থনৈতিক ট্রান্সেকশন এর জায়গা থেকে সাকসেসকে মাপা হয়। একদম। এবং শিল্পে তো সেটা সবসময় সম্ভব নয়। বহু ভালো অভিনেতা আছে যারা ধরো কলকাতা শহরে থাকেন না, কিন্তু ব্রিলিয়ান্ট অভিনেতা। তাদেরকে আমরা চিনি না। সাধারণ অডিয়েন্স ও তো চেনেন না। পপুলার মিডিয়াতে কাজ করলে ওইটা একটু প্যারামিটার হয় যে হ্যাঁ, অনেকে চেনেন। কিন্তু শুধুমাত্র চেনা দিয়েই তো একজন অভিনেতাকে তুমি বিচার করতে পারো না বা একজন কবিকে বিচার করতে পারো না। হুম, হুম। যিনি দেশ পত্রিকায় লিখছেন না, এরকম বহু কবি আছেন, সেও হয়তো নিজের বাড়ির একটা ছোট খাতার মধ্যে লিখে রেখেছেন ১০ টা লাইন দুর্দান্ত লিখেছেন। ঠিক। তো সেইটা আমার খুব হয়েছিল যে কোনো উদ্দেশ্য নিয়ে আর্ট প্র্যাকটিস করুন। আমার যদি ইচ্ছে করে পড়ে মনে হয়েছিল। যদি তোমার ভালো লাগে আনন্দের জন্য করো। মানে আমি টাকা, নাম, বাড়ি এটা চাই বলে করছি তাহলে কিন্তু হবে না। মানে তাহলে হওয়া কঠিন আরকি। কাজের ক্ষেত্রে এখনো পর্যন্ত বেস্ট অ্যাডভাইস কি পেয়েছো তুমি? সৎ থাকা অভিনয় মানে আর্টটার প্রতি। মানে কোন রকম দেখনদারিতে না গিয়ে ট্রুথটাকে আবিষ্কার করা। চরিত্রের যে যেটা লাইনস যেটা লেখা আছে, মানে ১ম এই লোকটি কিরমভাবে তাকায় এটা ভেবো না। লোকটি কেন তাকাবে সেইটা আগে আবিষ্কার করো। তাকানোর পেছনে কারণটা কি? আমরা যেটা হয় ধরো আ আমার এই প্রোফাইলটা বেটার-টেটার এসব অনেক কথা হয় না? হুম, যে সেটা কিন্তু মানে দর্শক ভালো দেখতে জিনিস দেখতে পছন্দ করে। কিন্তু তারপর যদি সে অভিনয় করতে না পারে সেটা ইন্টারেস্টিং নয়। ঠিক। তুমি ২-৩ মিনিট একটা লোককে তার লুকস দিয়ে আটকে রাখতে পারবে। তারপর কিন্তু সে দেখবে সে চরিত্রটা কেমন করছে। তো আমার বরাবরই আমাকে আমার শিক্ষকেরা সবাই একটাই কথা বলার চেষ্টা করেছেন, বিশেষ করে সোহিনীর সাথে যখনই কথা হয়েছে, যে তুই চরিত্রটার ট্রুথ টাকে আগে আবিষ্কার কর। তারপর বাকিটা ঠিক হয়ে যাবে আরকি।
প্রথমেই যদি তুমি বাইরেটার কথা ভাবো তাহলে চরিত্রটা ধরাটা হবে না, কঠিন। আচ্ছা, সেই এই অ্যাডভাইসটা সোহিনীতি দিয়েছিলেন। হ্যাঁ, এটা অন্য একটা মানে একটি অভিনয় করার সময় আমার যেটা হচ্ছিল, আমার একটু পশ্চারিং হচ্ছিল আরকি। হুম, মানে হুম, আমি কিভাবে দাঁড়াবে এটা করে ঘুরে। হুম, তখন সৈনী এই কথাটা বলেছিল এবং সেটা আমার মনে খুব গেঁথে যায় আরকি। হুম, আমি বলছি, "না, না, না, আমি ভুল অ্যাপ্রোচ করছি কি? আমি কেমন দেখতে লাগবে এটা তো হওয়ার কথা নয় আমার। দর্শক দেখবেন। হুম। দর্শক বলবেন কেন? আমি তো আগে লোকটার কথা ভাববো। যে লোকটা কেন এইভাবে দাঁড়াতে চায়? তারপর আমি দাঁড়ানোটা বিচার করতে পারি। তখন ওটা আপনা আপনিই হয়ে যাবে। ধরো আমি যে এখন কথা বলছি তোমার সাথে, আমি তো আমার মুভমেন্ট গুলো নিয়ে অ্যাওয়ার নয়। ঠিক। আমি যদি সবসময় একটা এরম করে না আসলে আমার এরম ভাবে যদি কথা বলতাম তাহলে সেটা বোরিং হতো। সেটা প্রিটেন্ড করতাম। আমিও তোমার সাথে কথা বলার আগে আমি কি শব্দ উচ্চারণ করছি সেটা নিয়ে আমি অ্যাওয়ার। হুম, হুম, কিন্তু আমি আমার ভাবনাগুলো যেভাবে আসছে ঐজন্য মাঝে মাঝে আমি ফাম্বল করছি, কাশছি। ওটা অনেক বেশি নরমাল। হুম, হুম, হুম। তো সেইটা আমি আমার অভিনয়ের ক্ষেত্রে অ্যালাও করার চেষ্টা করি। যাতে মানে নিজে আমি খুব কনশাস না হয়ে যাই। এটা কাজের ক্ষেত্রে পেয়েছো। এমনি তোমার মানে জীবনের ক্ষেত্রে বেস্ট অ্যাডভাইস কি পেয়েছো? আর কে দিয়েছেন? জীবনের ক্ষেত্রে বেস্ট অ্যাডভাইস? জানি না, আমি নিজেকেই দিয়েছি মনে হয়। কি দিয়েছো? যে আমি কোনো গিভেন সিচুয়েশন এ যদি আমার খারাপ লাগে, তোমায় যেটা একটু আগে বললাম, সেই খারাপ লাগার অনুভূতিকে আমি কোনোভাবে নিজের মনে রেখে রাত্রিবেলা খাতায় লিখবো বা শব্দে প্রকাশ করব। আমার ওই অনুভূতিটাকে আমি মেরে ফেলব। আমার ধরো কোথাও গিয়ে আমি দেখলাম একটা কোনো মন্দিরে ধর্মের জায়গায় একটা পাঁঠা বলি দেওয়া হচ্ছে। আমার কষ্ট হলো। এবার এই পাঁঠা বলি নিয়ে সপ্তর্ষির কি মনে হয় সেইটা আমি গালাগাল দিয়ে বা Facebook এ লেখার থেকে আমি যদি খাতায় লিখে রাখি বা আমি কবিতা আকারে লিখি বা র‍্যাপ আকারে লিখি, ওটা আমার জন্য পরে যখন আমি ওই সিচুয়েশন টায় পড়ি লাইনটা, তখন ওটাকে আমি আরেকবার কষ্টের হলেও ওটাকে রিলিভ করতে পারি। আরেকবার বাঁচতে পারি। আমার ওইটা খুব ভালো লাগে আরকি। তুমি লেখো, প্রত্যেকদিন ডায়েরি লেখো? প্রত্যেকদিন লিখি না, কিন্তু আমার খুব কোনো কিছু ঝটকা লাগলে আমি সবসময় সেটা চেষ্টা করি সেটাকে একটা স্ট্রাকচার দেওয়ার। ৮ টা লাইন, ৪ টে লাইন বা হয়তো বিক্ষিপ্তভাবে ৫-৬ টা শব্দ। যাতে আমার ওই অনুভূতিটাকে আমি একটা বন্দী রাখতে পারি। যে আমার এইটাতে এইটা মনে হচ্ছিল। আচ্ছা, তুমি যেহেতু অভিনয়ে রয়েছো দীর্ঘদিন, তোমার কি মনে হয় তোমার এই ফিল্ডে কি পরিবর্তন আসা উচিত বা আনা দরকার? কনটেন্ট ১ম এই আমার যেটা মনে হয়। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি সারা পৃথিবীতে তো প্রতিদিন কোটি গল্প, কোটি গল্প, অজানা গল্প, ইন্সপায়ারিং গল্প। সেই গল্পগুলোকে যদি আমরা একটুখানি মানে আমরা যদি বিশ্বাস রাখি অডিয়েন্সের উপর, আমার মনে হয় অডিয়েন্স দেখবেন আরকি। যখন যেটা হয় ধরো একটা প্যাটার্ন তো হয় যে কখনো প্রচন্ড গোয়েন্দা গল্প ওরিয়েন্টেড, কখনো প্রচন্ড ভূতের গল্প ওরিয়েন্টেড। সেইটা কিছুদিন বাদে যদি খুব ইন্টারেস্টিং না হয়, আর আমার বরাবরই মনে হয় যে বাংলায় এত ভালো সাহিত্য আছে, এটা খুবই পুরনো কথা অনেকই মানুষই বলেছেন, আমিও বিশ্বাস করি। যে নতুন কিছু করার আগে যদি পুরনো কোনো স্ক্রিপ্ট নিয়েই রাইটস নিয়ে করা যায়, যে রাইটস টা আমরা কিনলাম তার হুম, থেকে। হুম। অনেক ভালো কাজ হতে পারে আরকি। একদম। আচ্ছা, তোমার সঙ্গে তো গল্প তো হবে। তবে আমি ভাবলাম কয়েকটা র‍্যাপিড ফায়ার করে নিই। চটজলদি কয়েকটা উত্তর। আ এখনো পর্যন্ত তোমার ফেভারিট রোল কি? যতগুলো রোল করেছো তার মধ্যে? হুম, নাটকে না সিনেমায়? সব মিলিয়ে। নাটকে আমার পাঞ্চজন্য চরিত্রটি খুব ভাল লাগে। আর আমার লেখা 'পৃথিবী রাস্তা শব্দ' বলে একটি চরিত্রে আমি একটি মানসিক ভারসাম্যহীন চরিত্র প্লে করি। সেটি আমার কাছে খুব প্রিয়। কারণ সে প্রাণীদের প্রচন্ড ভালোবাসে। আ সেটা। আর টেলিভিশনে মানে 'ডিঙ্কা' তো আমার প্রচন্ড পপুলারিটি দিয়েছে। খুবই আ আমার করে ভালো লেগেছিল। কিন্তু একটি চরিত্র করেছিলাম। সেই চরিত্রটি খুব বেশি দিন মানে সিরিয়ালটা চলেনি। 'অষ্টমী' বলে একটি সিরিয়ালে। সেই চরিত্রটি আমার খুব পছন্দের ছিল। তার কারণ হচ্ছে তোমায় যেটা ১ম এই বলছিলাম যে, ওই যে আ 'বিপন্নতা' বলে নাটকটিতে আমার যে প্রবলেমটা হয়েছিল, এই চরিত্রটা আবার একদম আমার থেকে কমপ্লিটলি আলাদা ছিল। যে প্রচন্ড ধর্মভীরু, বাবাকে প্রচন্ড ভয় পায় এবং বাবা একটু কুসংস্কারাচ্ছন্ন, সেটাকে বিশ্বাস করে। তো সেই রোলটা আমার মনে হয়েছিল যে আমি খুব ভালো করেছিলাম। কিন্তু সেটি সিরিয়ালটি টিআরপি জনিত কারণে খুব বেশিদিন চলেনি। তো ওটা আমার খুব পছন্দের রোল ছিল। একটা শব্দে যদি নিজেকে ডেসক্রাইব করো তাহলে কি বলবে? আ ট্রুথফুল অ্যান্ড র। স্টিল নাও? হ্যাঁ, ওকে। এমন একজন পরিচালক যার সাথে তুমি কাজ করতে চাইবে? অনেক মানুষ আছেন, কৌশিক গাঙ্গুলি এই মুহূর্তে। চা বেশি ভালোবাসো না কফি? কফি।
মানে অলওয়েজ কফি পার্সন। অলওয়েজ কফি। তোমার কমফর্ট ফুড কি? এটা শুনলে খুব দুঃখ পাবে সব। কেন? কি? লাউ ভাত। লাউ ভাত? লাউ এন্ড ভাত আর কি। মানে লাউয়ের যেকোনো রকমের না লাউ চিংড়ি বা লাউ ঘন্ট। তুমি তো না, আবার চিংড়ি মাছ খাও না, তুমি তো লাউ পিওর ঘন্ট ভেজ। ভাত। আই লাইক পোস্ত প্রচন্ড। তো পোস্তর বড়া যদি থাকে তো কোনো বাহ! অসুবিধা। একদম বাঙালি খাবার। আর হ্যাঁ, আরেকটা যে চিট ফুড হচ্ছে আমার ফেভারিট পিৎজা। পিজ্জা। মানে কোনো ভেজ পিৎজা আর কি। মানে আমার চিট ফুড। আচ্ছা, মানে সেটা সপ্তাহে ১ দিন। হ্যাঁ, যখন যদি আমার খুব চিট করতে ইচ্ছে করে আমি পিৎজা করি আর কি। তার মানে তুমি খুব ডায়েটের মধ্যে থাকো। মোটামুটি চেষ্টা করি আর কি। ওকে। তোমার এমন একটা অভ্যেস যেটা তুমি ভাঙতে চাও। অভ্যেস আমি ভাঙতে চাই? ভাঙতে চাই, আমি আরো ডিসিপ্লিনড হতে চাই। মাঝে, মাঝে আমি পারি না। মাঝে, মাঝে যেটা হয়, যেটা আমার মনে হয় এখন আমরা অনেকেই ফেস করছি, সেটা হচ্ছে যে বিভিন্ন জিনিসে মাইন্ড প্রিঅকুপাইড হয়ে যায় এবং তখন চারিপাশের বিষয়গুলো আমাদেরকে বেশি ভাবায় রাদার দ্যান কনসেনট্রেটিং অন ইউর ওন ক্রাফট আরকি। হুম, হুম। সেইটা আমি নিজেকে ভাঙতে চাই। আমি আরেকটু ডিসিপ্লিনড হতে চাই। ওকে। এমন একজন অভিনেতা যে তোমাকে ইন্সপায়ার করে এসেছে এবং এখনো পর্যন্ত করছে। ডেনজেল ওয়াশিংটন আর আল পাচিনো। তোমার প্রিয় বাংলা নাটক? প্রিয় বাংলার শেষ সাক্ষাৎকার। ওকে। আ এটা আমি যদিও জিজ্ঞেস করেছি, তবে একটা চরিত্রের কথাই বলতে হবে। এমন একটা চরিত্র যেটা তুমি আগামী দিনে করতে চাও। শেষ সাক্ষাৎকারে মানুষের চরিত্রটি স্যারের অনুবাদ করা একটি নাটক। সেখানে মানুষ বলে একটি চরিত্র আছে। যার নাম মানুষ, স্যার কোনো নাম দেননি। সে দুজন ডাক্তারের কাছে যায়। বিখ্যাত নাটক নান্দিকারে হয়েছে। আগে গৌতম দা দেবুদারা করেছেন। স্যার তখনই মানুষের রোলটি করতেন। অসাধারণ একটা স্ক্রিপ্ট। তো সেইটা আমি যদি করতে পারি খুব ভালো। এমন একটা জিনিস যেটা তুমি সবসময় ক্যারি করো, যেখানেই যাও না কেন বাইরে যখন বাড়ি থেকে বেরো সেটা তুমি ক্যারি করো। কফি মাগ। রিয়েলি? মানে আমার যেখানেই যাও? ফ্লাস্কটা, হ্যাঁ, কারণ ওটা গরম থাকে ঠান্ডা থাকে। মানে আমি আইসড আমেরিকানো খাই, নয়তো হট আমেরিকান। আচ্ছা, ওটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। ওকে, আর আমার একটা জলের বোতল আছে ২ লিটারের। আমি জলটা খেতে খুব ভালোবাসি। সারাদিনে ধরো ৩-৪ লিটার জল খাই। তো জলের ওই বটলটা আমি ক্যারি করি কারণ ওটা ঠান্ডা থাকে। ওকে। এমন একটা চরিত্র যেটা তোমার করে খুব টাফ মনে হয়েছে? আমি মৈনাকদার একটা সিনেমা করলাম রিসেন্টলি 'মেড ইন কলকাতা' বলে। তো সেখানে আমার যে চরিত্রটি আ সে আ মানে সেই চরিত্রটির একটা কনফ্লিক্ট, মানে নিজের প্রবলেমটা হলো তার বাড়িতে একজন বউ আছে। কিন্তু অফিসে গিয়ে সে একটি ইন্টার্নের সাথে প্রেম হয় তার। এবং পুরোটা যখন জানাজানি হয়ে যায় তখন সবটা ব্যালেন্স করার একটা অসুবিধা ছিল। এবার আমি ক্যামেরায় ইন্টিমেট সিন কখনো করিনি। এখানে আমার অনেকগুলো চুমু খাওয়ার সিন ছিল। তো সেটা করতে ডিফিকাল্ট লেগেছে বলব না। কিন্তু ওই যেটা তোমায় বললাম টেকনিক্যালি করা। আমার সাথে সিনজিনি পাঠ করেছে এবং মেঘা করেছে। ওরা দুজনে খুবই ভালো পাঠ করেছে এবং আমরা যেহেতু ইন্টিমেট সিন ছিল আমাদের। তো সেটা করার সময় আমার একটা জিনিস ১ম বার মনে হয়েছে। সেটা হচ্ছে যে ক্যামেরার একটা দারুণ সুবিধা আছে। সেটা হচ্ছে যে তুমি স্লাইটেস্ট এটা মানে আগেও আমি অনুভব করেছি। কিন্তু এবার আরো স্লাইটেস্ট অফ ইমোশনাল চেঞ্জ কে খুব সহজে কমে বোঝাতে পারো। যেটা হয়তো স্টেজে আমরা অনেক সময় পারি না। স্টেজে যেহেতু অডিয়েন্সের সাথে আমার ডিসট্যান্স আছে, আমাকে ওইটার জন্য একটা কিছু এটা করতে হচ্ছে। কিন্তু ক্যামেরার মধ্যে জাস্ট একটা তাকিয়ে এটুকুন করলেই আমার হয়ে যাচ্ছে। সেইটা আবার নতুন করে এটা করতে গিয়ে বুঝতে পেরেছি। মানে যখন ক্যামেরাটা ধরো এখানে চলে আসছে ইন্টিমেট সিনে, তখন হয়তো আমি এই মেয়েটি সম্পর্কে কি মনে করি একবার এই তাকিয়ে যে ছোট্ট করে বুঝিয়ে দেওয়া যাচ্ছে, হুম, সেইটা করে খুব অদ্ভুত লেগেছে আরকি। ওকে। তোমার ফেভারিট কো অ্যাক্টর? এখনো অব্দি অনেকের সাথে অভিনয় করেছি। মামুনি দি, ইন্দ্রাণী হালদার। তোমার প্রিয় ডায়ালগ এখনো পর্যন্ত নিশ্চয়ই অনেক আছে। তার মধ্যে সবথেকে প্রিয় কোনটা? পিওর ডায়ালগ। কোটি, কোটি সিরিয়ালের ডায়ালগ বলতে হচ্ছে, এটা মনে করা খুব কঠিন। তবুও করে মানে খুব মনে হয় মানে পছন্দের একটা ডায়ালগ। আমার 'পাঞ্চজন্য' নাটকে পার্থদার লেখা একটা ডায়ালগ আছে যেখানে কৃষ্ণ ১ম বার বলছে, "যাও মা সকল মথুরাবাসীকে বলো, দেশ মাতৃকার পায়ে আত্মবলিদানের জন্য প্রত্যেকটি মা যেন তার সন্তানকে প্রস্তুত রাখে।" সেটা একদম চিৎকার করে একটা কালারি প্যাডুর পোজ করে বলতে হয়। ওটা বলার সময় আমার প্রতিদিন গুজবাম্পস হয় আরকি। ওয়াও! প্যাক আপ করার পর সবার ১ম এ কি করো? জাস্ট মেকআপটা তুলি, বেরিয়ে যাই। আমি প্যাকআপের পর ১ সেকেন্ডও অন্য কিছুতে নেই।
ওকে, মানে একদম আমার যে বাড়ি। গুন্ডা আছে, মানে বাড়িতে আমার ৪ জন পোষ্য। তার মধ্যে আমার যে ছেলে তার নাম হচ্ছে গুন্ডা, সে জিএসডি। তো আমার জাস্ট একের পর ওর মুখটা মনে পড়ে। আচ্ছা। আ বেশ কয়েকটা চরিত্রে তোমাকে প্রতিবাদী হিসেবে দেখতে পেয়েছি হুম, আমরা। হুম। বাস্তবেও কি তুমি প্রতিবাদী? দেখো, প্রতিবাদী কথাটা তো এখন বললে মনে হবে যে আ সমস্ত আমি যে প্রতিবাদ করছি সেটার বিষয়ে কি আমি সবাইকে জানান দিচ্ছি? সেটা আমি জানি না। তবে আমি তোমায় যেটা একটু আগেও বললাম, যেকোনো সিচুয়েশন এ যেকোনো বোধ বুদ্ধি যার আছে যে মানুষের, তার ভেতর কিন্তু একটা দোলাচল হবেই কোনো একটা সিচুয়েশন এ। যে সিচুয়েশনটা খুব একটা নরমাল সিচুয়েশন নয়। সেইটা আমারও হয়। আমার প্রচন্ড ভেতরে অসুবিধা হয়। কিন্তু সেই অসুবিধাগুলোকে আমি কিভাবে প্রকাশ করব? কারণ আমার মনে হয় যে এখন সমস্ত কিছু প্রকাশ করতে গেলে প্রবলেম আছে। হুম, সে বিষয়ে আমি স্বার্থপর, আমি অ্যাওয়ার যে আমি সব প্রকাশ করতে পারব না। তো আমার প্রকাশ করার জায়গা আমার আর্ট ফর্ম, আমার খাতা, আমার নাটকের মঞ্চ, আর কিছু, কিছু ক্ষেত্রে ক্যামেরা। কারণ ক্যামেরায় তো এখনো সেন্সরশিপ আছে। আর ক্যামেরায় যে কাজগুলো আমি করেছি এখনো অব্দি সেগুলোতে তো আমার স্ক্রিপ্টে আমার কোনো হাত নেই। হুম, মানে আমি তো চরিত্র করেছি। কিন্তু নাটকে একটা বড় ভূমিকা হচ্ছে যে আমি কিন্তু আমার কথাগুলো বলতে পারি। মানে মানুষ বলে নাটকটি যখন করেছিলাম তখন কিন্তু আমার সত্যিই মনে হয়েছিল যে এই যে পরিচয়পত্রর বিষয়টা, এটা সত্যিই কিছু মানুষের হয়তো নেই, কিছু মানুষের আছে। কিন্তু এগুলোর নিরিখে একমাত্র বিচার করতে গেলে কঠিন বিষয়টা। তো সেটা আমি আমার মতন করে বলেছিলাম। তো আমার মনে হয় ওই লেখাটা মানে আমার প্রতিবাদটা হয়তো ডিলেড প্রতিবাদ। মানে ঘটনাটা আজ ঘটলে হয়তো আমার প্রতিবাদ সত্তাটা বেরোবে ১ বছর বাদে। কিন্তু আমার কোনো একটা কিছু একটা হবে আরকি। সেটা আমার মনে হয়। যেটা আমাকে অ্যালাইভ রেখেছে। ওকে। তোমার প্রিয় শহর? কলকাতা। কলকাতা। ভালোবাসো। মানে চিরদিন এখানেই থাকতে চাইবে। হ্যাঁ, হ্যাঁ, কলকাতায় থাকতে যাবো, বেড়াতে যেতে যাবো আমস্টারডামে, আমি এখনো যাইনি। আচ্ছা, ওখানে মানে প্রিয় ডেস্টিনেশন বলতে পারি ওটা। হ্যাঁ, আচ্ছা, তোমার কাছে ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে ১ম বন্ধুত্ব অ্যান্ড রেসপেক্ট। এই দুটো ছাড়া ভালোবাসা শব্দটা আমার মনে হয় অসম্পূর্ণ। এবং ভালোবাসার মধ্যে obviously একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে, সেটা সবসময় সেক্সুয়াল নয়, সেটা টাচ আমার মনে হয়। সেই টাচটা যেকোনো রকমের টাচ হতে পারে। সেটা বন্ধুত্বপূর্ণ টাচ হতে পারে, আ অভিভাবকের টাচ হতে পারে, প্রেমিকের টাচ হতে পারে। কিন্তু টাচটা খুব ইম্পোর্টেন্ট ভালোবাসায়। স্পর্শটা মানে আমি ফিজিক্যালি একটা লোককে হোল্ড করতে না পারলে, আমি শুধুমাত্র কথা দিয়ে হয়তো বোঝাতে পারব না ভালোবাসা। দুটো মানুষের শরীরের যে warmth এক্সচেঞ্জ সেটা খুব দরকার আমার মনে হয়। একটা হাগ। একদম। সোহিনীদের সাথে তোমার ভালোবাসার যাপন দীর্ঘদিনের শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল আমি যখন নান্দিকারে জয়েন করি ১ম, তখন আমার সৈনিক খুব রাগী মনে হচ্ছিল। একদিন ক্লাস নিতে এসেছিল। খুব বকছিল সবাইকে। তারপর আমি নান্দিকা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে 'মাধবী' নাটকটি দেখতে যাই। ওটা দেখে আমার নাটক সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ বদলে যায়। মানে নাটকের মঞ্চে যে এরকম একটা যজ্ঞ হতে পারে, মিরাকল হতে পারে আমি বুঝতে পারিনি। মানে তার আগে আমি তো দেখিনি নাটক। তখন আমি ওর সাথে গ্রিন রুমে কথা বলতে যাই। তো বলে যে, "হ্যাঁ, তুমি নতুন ওয়ার্কশপে ভর্তি হয়েছ?" আমি, "হ্যাঁ।" ঠিক আছে, আমি পার্থতাকে বলব তোমরা একদিন ওই নাচনি নাটকের রিহার্সাল এ এসো। এবং রিহার্সাল এর প্রসেস করতে, করতে মানে ওর সাথে বন্ধুত্ব হয় এবং তখন বুঝতে পারি যে মানুষটি খুবই নরম মনের। আ টিচারকে তো সবসময় বাইরে একটা প্রলেপ রাখতে হয় যে আমি একটু স্ট্রিক্ট, একটু হুম। ইয়ে, নয়তো সব স্টুডেন্টরা তো কথা শুনবে না। এবং আমাদের একটা অসমবয়সী বন্ধুত্ব হয়। এটা আমি তোমায় এক্সপ্লেইন করতে পারব না কি করে হয়েছিল। কারণ আমার কাছে কোন লজিক নেই। মানে সঙ্গীর সাথে আমার কালচারালি বড় হয়ে ওঠা, বয়সের পার্থক্য, আ মানে পরিবার দুটো কমপ্লিটলি আলাদা আমাদের। হুম, হুম। খুব যে কোন বিষয়ে ম্যাচ ছিল সেটা না। তবু দুটো মানুষের কথা বলে একটা অদ্ভুত কানেকশন তৈরি হয় এবং ওদের মধ্যে বন্ধুত্ব হয়। এবং সেই বন্ধুত্বের মধ্যে কোন চাহিদা ছিল না। মানে আমিও সৈনিক থেকে কিচ্ছু চাইনি। বন্ধুত্ব, ভালোবাসা ছাড়া ও আমার থেকে কিছু চায়নি। আ মানে আমি একবারও এটা মনে করিনি যে সৈনী সাথে বন্ধুত্ব করলে আমার কি সুবিধা হতে পারে। ও ভাবেনি যে সপ্তর্ষি একটা ইয়াঙ্গার ছেলে, ওর সাথে প্রেম করলে আমার কি সুবিধা হতে পারে। সেইজন্যে আমরা না কথা বলেই হয়তো একে অপরকে ভালোবাসার কথা বলেছিলাম এবং যখন আমি ওকে বলি, তখন সৈনী বলে যে, "দেখ, আমি তো একটা সম্পর্কের মধ্যে দিয়ে একবার গেছি। আমার তো ডিভোর্স হয়েছিল। আমি কোন নামহীন সম্পর্কে থাকতে পারব না।" তখন আমি বলি, "হ্যাঁ, ঠিক আছে। আমার কোন অসুবিধা নেই।" তো তারপর আমাদের বিয়ে হয় আরকি। এতগুলো বছরের সম্পর্ক তোমাদের, মানে এত বিয়ে করেছো, এতগুলো বছর চলে গেছে। এখন কতটা পাল্টেছে? মানে কতটা গভীর হয়েছে আরো সম্পর্কটা? আমি ছোটবেলা থেকে একটু পাকা ছিলাম। মানে ম্যাচিউর ছিলাম আরকি। মানে আমি সিউর ছিলাম যে আমি সৈনীর সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। হুম, হুম।
আর সোহিনীর যেটা হয়েছিল, সোহিনীর প্রথম হয়তো একটা অসুবিধা হয়েছিল। তার কারণ আ আমাদের যেহেতু কাজের জায়গাটা আর পার্সোনাল লাইফটা ধরো আমরা একই জায়গায় কাজ করি। তো সেখানে আমিও সেখানে কিন্তু শিক্ষার্থী। মানে একজন হুম, ও আমার শিক্ষিকা, আমি শিক্ষার্থী হিসেবে গেছিলাম। এবং ও যখন সবাইকার মাঝখানে আমাকে বকাঝকা করত, তখন আমার সেটা নিয়ে কোনো অসুবিধা হতো না। কারণ আমি কিন্তু সে বিষয়ে নির্লজ্জ যে আমি শিখতে চাই। আপনাকে যদি আমায় যা বলতে হয় আপনি বলুন। সৈনির যেটা অসুবিধা হয়েছিল যে আমি বাড়িতে এসে অনেক সময় ওকে ন্যাগ করতাম, বিভিন্ন কথা জিজ্ঞাসা করতাম। যে এইটা কি করে হলো? এটা কেন হচ্ছে না? এটা কেন হুম, হচ্ছে হুম। না? তো তারপর আমার আস্তে বয়স বেড়েছে, শরীরেরও ম্যাচুরিটি হয়েছে। আমি এখনো ওকে প্রচন্ড বিরক্ত করি। আমি প্রচন্ড কথা বলতে ভালোবাসি, যেটা তুমি আচ্ছা। এতক্ষণে বুঝেই গেছো। তো সৈনী আমার মাঝে সকালবেলা বলে যে, "প্লিজ তুই চুপ করে থাক। আমাকে ১০ মিনিট সময় দে। তারপর আচ্ছা। তুই কথা বলতে শুরু কর।" কিন্তু এই আরকি। ওকে। আ ভালোবাসার সম্পর্কে দুজনের ভূমিকা কি হওয়া প্রয়োজন? কি বলবে তুমি? দুজনের ভূমিকা তো সমান গুরুত্বপূর্ণ। মানে ভালোবাসা তো কখনোই মানে ছোটবেলায় হয় না? ইনফ্যাচুয়েশন একপাক্ষিক হতে পারে। হুম, আমার হুম, দিক থেকে আমি শুধু তাকিয়ে আছি। হুম, হুম, কিন্তু আমরা যখন বড় হই তখন তো দেখো একটা তো আমার মনে হয় যে ভালোবাসা ইস আ রেসপনসিবিলিটি। হুম, হুম, এবার আমার ধরো কিছু স্বভাব সোহিনীর পছন্দ ছিল না। আমি যখন একা ছিলাম, আমি একটু নোংরা ছিলাম। আমি অগোছালো ছিলাম। এবার আমি যদি এই যে অনেকে এটা বলেন যে একটা মানুষকে পরিবর্তন করার জন্য প্রেম করা উচিত না, সেটা পুরোপুরি সত্যি নয়। মানে ভালোবাসা তো মানুষকে পরিবর্তন করে। আমি সারা জীবন একরকম থেকে গেলে ব্যাপারটা বোরিং না? একদম। আমার সেটা মনে হয় আমরা দুজনেই দুজনকে পজিটিভ ভাবে নিজেদের মতন করে মানে নিজের অরিজিনাল সত্তাটাকে নষ্ট না করে একে অপরকে ভালোর জন্য পরিবর্তন করতে পেরেছি এবং সেই চেষ্টা রোজ করি। মানে যদি শৈলীর কিছু আমার বিষয়ে মনে হয়, সেটা কিন্তু কখনোই জাজমেন্টাল ভাবে নয় যে এটা কেন করছি, এটা কেন উচিত নয়। বন্ধুত্বের জায়গা থেকে। মানে বাবা-মা তো আমাদেরকে ছোটবেলায় বলে যে কিছু তো টেবল ম্যানার্স শেখায় যে, আমার যেমন ছোটবেলায় বলা হতো, "তুমি যদি লোকের বাড়িতে কখনো বাথরুমে যাও, পটি করতে যাও, তুমি কিন্তু কলটা একটু আস্তে খুলে রাখবে। যাতে বাথরুমের কোনো সাউন্ড বাইরে না যায়।" হুম, হুম। তো এটা তো ভালো শিক্ষা। মানে আমি বলছি যে দুটো মানুষ যদি দুটো মানুষকে ভালোভাবে গ্রুম করতে পারে, দুজনের জন্যই সেটা ভালো এবং ঠিক। সেই একটা বৈবাহিক সম্পর্কে কিন্তু কিছু রেসপনসিবিলিটিস থাকে। আমি প্রচন্ড ব্রেক ফ্রি মানে আমি যেরকম ছিলাম সেরকমই আছি, এটা হতে পারে না। তো আমার মনে হয় আমরা দুজন সেই রোলটা খুব ভালো প্লে করার চেষ্টা করেছি বা করছি আরকি। যখন তুমি বিয়ে করার সিদ্ধান্ত নিলে এবং তারপর যখন মিডিয়া জানতে পারল যে তুমি বিয়ে করছো বা করেছো, তখন প্রচুর আলোচনা সমালোচনা তোমাকে শুনতে হয়েছিল। কিভাবে জবাব দিয়েছিলে? দেখো আমি তো কেউ ছিলাম না। হুম, হুম, মানে আমি একটা ছেলে, যে ছেলেটা নান্দিঘাটায় থিয়েটার করতে এসছে, ওকে আচ্ছা সোহিনী সেনগুপ্তের সাথে বিয়ে করেছে। কে ছেলেটা? হুম, ওকে, হুম। এর নাম হচ্ছে সপ্তর্ষি মৌলিক। আর আমি ছোটবেলা থেকে আসলে আমার যেহেতু এই খারাপ ফেজের সময় আমি প্রচুর খারাপ কথা শুনেছি। আমি যদি কোনো বিষয়ে সিউর হই সেটা আমি করতে চাই। মানে যেমন ধরো এখনো আমাকে অনেকে বলছেন, দেখা হলে রাস্তায়, সেটা হয়তো ভালোবাসেন বলেই বলছেন যে, "বাবা তুমি কেন নেগেটিভ রোল করছো? তোমার মুখে একদম দুষ্টু লোকটা মানায় না।" কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ওটা চেয়েছি করতে। আমি যখন সৈনিকে বিয়ে করার সময় তো আমি কারোর অ্যাপ্রুভাল নিয়ে বিয়ে করিনি। যে, "স্যার আমি বিয়ে করতে চাই, আপনি কি মানে" মানুষজনকে তো জিজ্ঞাসা করিনি। ফলে তাদেরকে যেরকম জিজ্ঞেস করিনি, আবার তারা যদি কিছু বলেন আমার সাথে বদার্ড ও হয়নি। সৈনির ইনিশিয়ালি একটু হয়তো খারাপ লেগেছিল। কিন্তু তারপর ও বুঝে গেছে যে মানে এই পুরো চিৎকার চেঁচামেচিটা কিছুদিন বাদে শান্ত হয়ে যায়। কারণ মানুষ কিছুতেই সুখী নয়। ঠিক। মানে আমি যদি আমার বয়সী একটি মেয়েকে বিয়ে করতাম তাহলেও কেউ না কেউ খারাপ কথা বলত। সৈনী যদি ওর বয়সী কোনো ছেলেকে বিয়ে করত তাহলেও খারাপ কথা। আর এখন তো ধরো বিগত ৭-৮ বছরে খারাপ কথা বলাটা তীব্র বেড়ে গেছে। মানে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মিডিয়া। মানুষ কোন কিছুকে ভালো তো বলতে পারেন না, সবকিছুকে খারাপ বলেন। ফলে সেইটা হয়তো তাদের রাগ উগড়ানোর জায়গা। আমি খুব একটা বদার্ড হইনি। কিন্তু একজনকে তো বলতে হয়েছিল। সেটা হলো যাকে তুমি স্যার স্যার, বলছো। হ্যাঁ, 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 হ্যাঁ। তাকে কি করে অ্যাপ্রোচটা করেছিলেন? স্যার কুল। স্যার এই বিষয়ে স্যার কিছুটা বুঝতে পেরেছিলেন। হুম, কারণ আমার মনে আছে যে তখন আমরা শো করে ফেরার সময় নান্দিকের একটা টাটা সুমো গাড়ি ছিল। এবার আমি যেহেতু সল্টলেকে মামাবাড়িতে অনেক সময় রাত্তির হয়ে গেলে ফিরতাম। হুম, তো স্যার আমাকে শো থেকে বলত যে তখন আমি এই নাতনি করছি আরকি। যে চলো তোমাকে আমরা এদিক দিয়েই যাবো। তোমাকে আমি সৈনিকের সল্টলেকে ড্রপ করব। তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। হুম। তো তখন আমি মাঝে ফ্লাইটে চলে যেতাম রাত্রিবেলা। আচ্ছা। তো আমি কিছু দূর সৈনিক নামার পর কিছু দূর গিয়ে বলতাম, "স্যার আপনি আমাকে এখানে ছেড়ে দিন। বাকিটা আমি হেঁটে চলে যাবো।" তো স্যার বুদ্ধিমান লোক ৩-৪ বার এরকম হওয়ার পর বুঝতে পেরেছে আরকি। আচ্ছা, তো স্যারকে যেদিনকে আমি ১ম বলতে যাই, তখন বলে, "যবে থেকে তোমার ঘন সল্টলেকে যাওয়া বেড়েছে, তখনই আমি বুঝতে পেরেছি ব্যাপারটা।" আ আচ্ছা। স্যার স্পোর্টিংলি নিয়েছিলেন। আচ্ছা, এখন যদি ১ থেকে ১০ এর মধ্যে সোহিনীদিকে দিতে হয় কোনো একটা সংখ্যা কি দেবে?
কি অভিনেতা হিসেবে? অভিনেতা হিসেবে না, পার্টনার হিসেবে। পার্টনার হিসেবে? খুবই ভালো। ১০ নয়, 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 এক নয়। বাদ কেন? এক বাদটা হচ্ছে যে ওই তোমায় যেটা বললাম মানে কখনো, কখনো আমাদের মধ্যে তো ধরো এটা নিয়েও ঝগড়া হয়। যেরকম আমি সৈনিককে প্রচন্ড বলি যে, ওর যা potential আছে, আমাদের প্রতি ৬ মাস ধরে অন্তর একটা নাটক করা উচিত। নাম ভূমিকায়। তো সে উনি সেটা না আমি করব না, তোরা কর। ওই একটা হচ্ছে ওইটার জন্য। এটার জন্য বাদ চলে গেল। বাদ চলে গেল। তোমায় যারা ভালোবাসেন, তোমাকে যারা পছন্দ করেন, তোমার অভিনয় যারা ভালোবাসেন তাদেরকে কি বলবেন? তারপর থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি যবে থেকে আমি অভিনয়ে প্র্যাকটিস শুরু করি, তবে থেকে বারবার একটাই কথা বলছি যে আমি সৎ থেকে অভিনয় করার চেষ্টা করেছি। আমি কিছু প্রিটেন্ড করিনি। মাঝে, মাঝে পেরেছি, মাঝে, মাঝে পারিনি। আপনারা ভালোবাসা দিয়েছেন। আগামী দিনে আরো অনেক কাজ করতে চাই। আপনারা পাশে থাকবেন। কারণ দিনের শেষে তো অভিনেতার মূল কিন্তু হচ্ছে একজন দর্শক। হুম। মানে আমি যতই একটা ধরো প্রিপারেশন নিয়ে যাই, মানুষ যদি এন্টারটেইন না হন, তাহলে কিন্তু আমার পুরো পরিশ্রমটাই বিফল হয়ে যায়। মানে আমি এটা কখনোই ক্লেইম করতে পারি না যে, আমি কত পরিশ্রম করেছিলাম এই নাটকটার জন্য। তো আপনারাই মূল জাজমেন্ট দেন। আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। এই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। সপ্তর্ষি। অনেকক্ষণ আড্ডা হলো। সপ্তর্ষির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আমার যোগাযোগ আছে বটে। যোগাযোগ মানে ওই সোশ্যাল মিডিয়ায় যেরকম হ্যাঁ, যোগাযোগ হ্যাঁ। থেকে ওইটুকুই রয়েছে। কিন্তু সামনাসামনি আজকে তোমার সঙ্গে ১ম বার কথা হলো। আমার দারুণ লাগলো তোমার আমারও খুব সঙ্গে ভালো লেগেছে। কথা বলে এতক্ষণ। তবে এখানেই শেষ নয়, কারণ তোমার জন্য একটা গিফট হ্যাম্পার ও। রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে। আর আপনারা সকলেই জানেন মিষ্টি মানেই বাঞ্ছারাম। আর বাঞ্ছারামের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার সপ্তর্ষির জন্য। সপ্তর্ষি, এটা তোমার জন্য বাঞ্ছারামের তরফ থেকে। যদিও তুমি ডায়েটে আছো, স্ট্রিক্ট ডায়েটে, তবে মিষ্টি তো সবসময়ই ভালো। খাও তো এমনি থ্যাংক ইউ, নরমালি? থ্যাংক ইউ। মাঝে সাঝে খাই। মাঝে সাঝে। একবার খেয়ে দেখো। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সপ্তর্ষির সঙ্গে যখন আমি কথা বলছিলাম, ও কিছুক্ষণ আগে বলছিল যে ওর প্রত্যেকের জীবনের একেকটা সুন্দর গল্প থাকে। আর ওর জীবনের গল্প শুনতে, শুনতে আমি যেন সেই ওর শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত যে জার্নি তার মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম। কারণ ওর জীবনের গল্প অনেককেই আমার মনে হয় অনুপ্রেরণা দেবে আগামী দিনে পথ চলার। এ কারণে যে একজন মানুষ যখন চিন্তা করেন বা ভাবেন যে তিনি কি করবেন, কোথায় পৌঁছবেন, কিভাবে পৌঁছবেন, তার নিজস্ব একটা মোটিভেশন এর কিন্তু দরকার পড়ে। এবং সেটা যদি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বা আ তাড়াতাড়ি বলব না, কারণ কিছুটা পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রম করে কিন্তু তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারেন। তো সপ্তর্ষি সেরকমই একজন মানুষ, যিনি আজকে সফল অভিনেতা তো বটেই, কারণ সফলতা বা সাফল্য কিন্তু তিনি কটা সিনেমায়, কটা সিরিয়ালে বা কটা নাটকে, কটা থিয়েটারে অভিনয় করছেন সেটা দিয়ে নয়, মানুষ হিসেবে তিনি কতটা সফল সেটাও কিন্তু দেখায়। তো সব মিলিয়ে সপ্তর্ষির সঙ্গে আড্ডা দিয়ে আমার তো দারুণ লাগলো। আপনাদের এই পডকাস্টটি বা আজকের আড্ডা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কারণ নতুন সিজনে কিন্তু আরো অনেক আড্ডা, আরো অনেক গল্প নিয়ে আমরা থাকছি আপনাদের সঙ্গে। তো এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।